الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين সম্মানিত ভাইরা প্রথমে অনেক ধন্যবাদ ও মোবারকবাদ আমাদের সিআরডি পরিচালক এবং যারা আমাকে ইনভাইট করছেন তাদেরকে। স্লাইড একটু ডিস্টার্ব হচ্ছে, আমি যদি বললেন এটা কি ফর্ম কি ঠিক আছে? ভাই এখানে মানে আপনাকে এবং স্লাইড দুইটা একসাথে দেখা যাচ্ছে। তাহলে আমাকে স্টপ শেয়ারিং করতে হবে। এখন ঠিক আছে? ভাই আগের মতোই আছে সম্ভবত। ওই যে আপনার উইন্ডো বা এটা করতে হবে আর কি, একটা শেয়ার দিতে হবে। যে মহিউদ্দিন ভাই কিছু বলছেন? ভাই কি ডিসকানেক্ট হয়ে গেল নাকি? হ্যাঁ ভাই, মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে ভাই। এই যে গ্রুপ একজনে আব্দুল হাকিম ভাই উনি লিখতেছেন যে ভাই এক্সামের প্রিপারেশনের জন্য টাইম দিলে ভালো হতো। সেখানে আপনাদের ওই যে অধিকাংশ যে স্লাইড গুলো অনেক আগের, সেগুলো এক সপ্তাহ আগে দেওয়া, শুধুমাত্র এই রিসেন্টলি কোনো কিছু দেওয়া না। সুতরাং এগুলো তো আগে আপনাদের দেখার কথা, ক্লাসে করার কথা। জি, আশা করি এখন মনে দেখা যাচ্ছে না? ভাই সেম স্লাইড ছোট দেখা যাচ্ছে আর কি। আমার মনে হয় যে আরেকটু বড় করা যায় কিনা স্লাইডটা। ও, এটা ডাবল হয়ে গেছে, মানে স্পটলাইটে মানে মাঝখানে দুইটা হয়ে গেছে। মানে আপনাকে এক পাশ আসতেছে আর স্লাইড এক পাশ। এটা মনে হয় জুমের সেটিং এর বিষয়। আচ্ছা, আমি একটু আবার তাহলে আচ্ছা আপনারা কন্টিনিউ করেন, আমি ঠিক করে দিচ্ছি এটা। ভাই আমিরুল ভাই কিছু বলতেছিলেন, সেটা আপনি কন্টিনিউ করেন, আমি এটা ঠিক আবুল করে হাসান ভাই বলতেছিলেন। হ্যাঁ, যে এক্সামের বিষয়ে বলতেছিলাম আর কি। সাবিন ভাই বলতেছেন যে 139 পেজ একদিনে কিভাবে করবো, কিন্তু বাকি যে সবগুলো স্লাইড আপনার হলো গত সপ্তাহে।
তো এই সপ্তাহের কোনো কিছু নাই। সো মাঝখানে আমাদের ১ সপ্তাহ পাইছেন। তারপর আপনারা ক্লাসও করছেন সেম স্যালাইডের উপরে অধিকাংশই। আর অনলি তো ৫ টা ক্লাসের উপরে দেওয়া। শুধুমাত্র যে ১ম থেকে শুরু, মাসের শুরু থেকে। ওই যে এর তো বেশি না। মানে পরীক্ষার আগের রাতে যেভাবে শীট শেষ করে সেভাবে করুক। যদি ওই প্রিপারেশন নেন তাহলে তো বিপদ। না তো এখন প্লিজ এই ছাড়া তো আর কোনো অপশন আমি দেখতেছি না। কারণ সারা বছর ভাইদের খোঁজ খবর নাই। তো ক্লাসটা এক্সামটা আগামীকাল নেওয়া হবে। সো আপনারা ওইভাবে প্রিপারেশন নিবেন। হয়তো ১ম এও হতে পারে, মিডল এও হতে পারে, অথবা শেষের দিকেও হতে পারে। সো প্লিজ ওইভাবে প্রিপারেশন নিবেন ইনশাআল্লাহ সবাই। প্রশ্নটা একটু সোজা করেন ভাই। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনাদের নেক্সট বুঝেছেন কোশ্চেন ভাই? আসসালামু আলাইকুম ভাই। ভাই যে স্লাইডটা যদি আপনি শেয়ার করতেন, ভাই হচ্ছে স্পেস দিত, আমার মনে হয় এটা সুযোগ আছে কিনা। হ্যাঁ, না আমি স্লা- হয়তো পারব না। ভাই মনে হয় ভাই ট্রাই করতেছি আরকি, দেখা যাক ১-২ মিনিট ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। একটা স্যাম্পল কোশ্চেন দেওয়া যায় না? পরীক্ষার আগে যদি কোনো পরীক্ষা হয়ে থাকে তাহলে বুঝতাম আর কি জিনিসটা। বোঝা ইজি। ঠিক আছে, লাস্টের দিকে ইনশাআল্লাহ থাকেন। ভাইয়ের ক্লাস শেষ হলে আমরা ট্রাই করব ইনশাআল্লাহ। এখন কি অবস্থা? হ্যাঁ, আগের চেয়ে অনেক বড় হয়েছে আরকি যে। আরেকটু মনে হয় বড় হলে ভালো হইতো নাকি? না তারপর এটাতেই চলবে ভাই, সমস্যা নাই। এটাতেই চলবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত সিআরডি কর্তৃক আজকের এই সেশনের আমাকে সুযোগ দেওয়ার জন্য প্রথমে সিআরডির সম্মানিত কোঅর্ডিনেটর পরিচালক এবং আমার এই প্রোগ্রামে আজকের এই ক্লাসে যারা জয়েন করছেন সকল ভাই এবং বন্ধুদেরকে আমার অন্তরস্থ থেকে জানাচ্ছি সালাম সম্ভাষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যদি ভুল না করি বেশিরভাগই বাংলাদেশ থেকে জয়েন করছেন নাকি? জি ভাই। জি, তাহলে আমরা আর বেশি কিছু না শুরু করে আমরা শুরু করতে চাচ্ছি যে আমাদের এই সেশনটা হবে রিসার্চ মেথোডোলজি। বেসিক্যালি রিসার্চ মেথোডোলজির আমি আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কোয়ালিটেটিভ রিসার্চটা নিয়ে আলোচনা করার, কোয়ালিটেটিভ রিসার্চ মেথডের কিছু বিষয় আলোচনা করে তার পরবর্তীতে কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড আলোচনা করব। বেসিক্যালি রিসার্চ মেথোডোলজি এটা হলো যে আমরা যে রিসার্চটা করি, যে কেন আমরা রিসার্চ করব। এখন তো বর্তমানে আমাদের কাছে অনেকগুলো ওয়ে অ্যাক্সেস আছে। এখন আমাদের কাছে এআই আছে। তাহলে আমরা এখন কেন ব্যাকডেটেড হব? আসলে বেসিক্যালি বিষয় হলো আমাদের কাছে যতই আপডেটেড যাই কিছু আসুক না কেন সেটাকে আমরা অ্যাচিভ করতে পারবো তখনই যখন আমি আমার বেসিকটা জানবো। যখন আমি আমার সিস্টেমটা ঠিক আছে কিনা সেটা আমি জানবো। তখন যদি আমি হেল্পিং টুলস গুলো ইউজ করি সেটা আমাকে আমার কাজকে সহজ করবে এবং আমার কাজকে অনেক বেশি পরিমাণ ইজি করবে। কিন্তু আমি যদি নাই জানি এটা কি আসলে কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে, তখন অনেকটা অন্ধের হাতি দেখার মতো অবস্থান হয়ে যাবে। আমাদের রিসার্চ গুলো যাতে এমন না হয়ে যায় এজন্য আমাদেরকে রিসার্চ মেথোডোলজি, যেহেতু আমরা রিসার্চার হব অথবা রিসার্চ নিয়ে কাজ করব, এজন্য রিসার্চ মেথোডোলজির জায়গাটাকে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। এখন মনে হবে এই জিনিসটা তো আসলে বুঝতে গিয়ে খুব মানে মজাদায়ক বিষয় না। এটা তো হিস্ট্রি না বা এটা তেমন কোনো সায়েন্স ফিকশন না যেটা বুঝতে গিয়ে মজা পাবো। আর এটা একবারেও বোঝা সম্ভব না। কারণ হলো আপনারা যারা হয়তোবা এখানে আন্ডারগ্রেড করছেন বা কেউ মাস্টার্সে আছেন, কেউ পিএইচডি তে আছেন বা কেউ পিএইচডি শেষ করছেন। আমি জানি না, হোয়াটএভার। তো আমরা যখন আন্ডারগ্রেডের ফাইনাল ইয়ারে ছিলাম তখন আমরা এই রিসার্চ মেথোডোলজি কোর্সটা করছি। তারপরে যখন মাস্টার্সে গেছি তাও রিসার্চ মেথোডোলজি করছি। এটা মোটামুটি আপনি আন্ডারগ্রেডের ফাইনাল থেকে শুরু করে পরবর্তীতে যতগুলো কোর্সই করবেন না কেন, মাস্টার্স, পিএইচডি, পোস্টডক, এমফিল, সব জায়গায় আপনাকে রিসার্চ মেথোডোলজি শিখাবে। কারণ এই ডিগ্রিগুলো সবগুলো হলো বেসিক্যালি রিসার্চ বেসড। কারণ মাস্টার্স, পিএইচডি যাই বলেন না কেন
সারা পৃথিবীতে হয় আপনাকে একাডেমিক অথবা রিসার্চ পিএইচডি হয়, রিসার্চ মাস্টার্স হয়। কিন্তু এটা বেসিক্যালি রিসার্চ। তো এইজন্য আমাদেরকে রিসার্চ মেথডের জায়গাগুলো ভালোভাবে বুঝতে হবে। এখন বুঝতে গেলে আমাদেরকে যখন আমরা বুঝতে চাই, তখন আমাদের কাছে হিউজ পরিমাণে বই আছে। এখন ধরেন যারা সোশ্যাল সায়েন্সের আপনারা যেকোনো লাইব্রেরি সাইটে যদি দেখেন, শুধু যে রিসার্চ মেথোডলজি ইন বিজনেস, রিসার্চ মেথোডলজি ইন সোশ্যাল সায়েন্স, রিসার্চ মেথোডলজি ইন ইকোনমিক্স, এইভাবে দিবেন, দেখবেন আপনারা মানে থাউজেন্ড বুকস পাবেন। এখন আপনি এতগুলো বইকে আপনি কিভাবে সাম আপ করবেন? মানে এটা কোয়াইট ইম্পসিবল। তাহলে আপনি শুধু রিসার্চ মেথোডলজি পড়তে জীবন শেষ হয়ে যাবে। আমি বাংলাদেশ থেকে যখন অনার্স, মাস্টার্স, এমবিএ, এমফিল এগুলো সব করে ফার্স্ট পিএইচডি করার জন্য গেলাম। আমার যিনি হলো এই রিসার্চ মেথোডলজি ক্লাস নিচ্ছিলেন, সে ভদ্রলোকের কাছে আমি যথারীতি বললো যে লিটারেচার রিভিউ জমা দাও। উনি 2টা ক্লাস নিচ্ছে, নিয়ে বললো যে তোমাদেরকে 10টা আর্টিকেল দেন, আমি আর্টিকেলগুলোর উপরে বেস করে একটা লিটারেচার রিভিউ তৈরি করে জমা দাও। আমি যথারীতি জমা দিলাম। উনি আমাকে বলল যে এটা তুমি কি করছো? তো আমি বললাম যে এটা রিসার্চ মেথোডলজি লিটারেচার রিভিউ। তো বলছে তোমাকে পড়াইছে কে? মানে সে কিভাবে? তো আমি বললাম তো আমি তো এইভাবেই জানি। তো প্রফ কি ভুল হয়েছে? তো বলল তোমার কিছু হয় না, তুমি লাইব্রেরিতে যাও পড়ো, পড়ে এসে বুঝে তারপরে করো। তো এটা হলো বাস্তবতা। মানে আমার নিজের ফার্স্ট আমি পিএইচডি জার্নিতে প্রথম গিয়ে আমার এই ধরনের একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। এরপরে সেকেন্ড পিএইচডি করতে গেলাম, সেখানের মধ্যে যে দেখলাম যে না, ওখানে আর শিখানোর কিছু না, সেখানে গিয়ে শিখেছি আর কি। বা পোস্ট ডক 2টা করলাম, এখন এখানে করতেছি। যাই হোক, তো এই জন্য রিসার্চ মেথোডলজির জায়গাগুলোকে আমাদের একটু খুব ভালোভাবে জানতে হবে। এই জন্য কারণ আমাদের আহ এখন বর্তমানে আজ থেকে হয়তো 10 বছর আগে যারা রিসার্চ করে গেছে, তখন আমরা বলতাম যে ভাই ওনার যে পাবলিকেশনটা হয়েছে এটার মধ্যে কি ভুল হয়েছে, হয়তো বা বললাম উনি কোথাও থেকে চর্যবৃত্তি করছে কিনা, যেটা টার্নেটিং রিপোর্ট দিয়ে বেস করে বললাম যে হ্যাঁ উনি এটা করছে। কিন্তু এখন এআই টুলস আসার কারণে আপনার আমার কাজটা যদি অ্যাকুরেটলি অরিজিনাল না হয়, রেপ্লিকা হয়, মানে এটা জাস্ট গার্বেজ, এর কোনো ভ্যালু নেই। তো এই জন্য আমরা যেটা করব সেটা আসলে আমরা কি করতেছি বা এটা আমরা কেন করতেছি, এক্স্যাক্টলি এটা প্রবলেমটা কি, এই প্রবলেমটা এই সোসাইটির জন্য ইনফ্যাক্টফুল কিনা, অথবা ফিউচারে এটা কি কাজে লাগবে, এটা এই প্রবলেমটার সলিউশন কি হবে, এটার জন্য আমরা আসলে রিসার্চ মেথোডলজিটা শিখব। তো সম্মানিত ভাইরা, আমি অনেকগুলো কথাই বললাম। বেসিকলি আপনাদের বোঝার জন্য আমাকে আবুল হোসেন ভাই বললেন যে আপনারা যারা আছেন রিসার্চ মেথোডলজির হয়তো অনেকের জন্য এটা প্রথম, এই জন্য আমি একটু এই কথাগুলো বলছিলাম। আশা করি আপনারা বিষয়টা পজিটিভলি নেবেন। তো যদি আমরা কোয়ালিটিভ রিসার্চ এর জায়গায় যাই, প্রথম কথা হলো আসলে রিসার্চ এর মধ্যে যে কথাগুলো আসে, আসলে কোয়ালিটিভ রিসার্চ কি, কোয়ান্টিটিভ রিসার্চ কি, অথবা মিক্স মেথড কি, অথবা ইসলামিক রিসার্চ মেথোডলজি কি, এই বিষয়গুলো আমাদেরকে একটু বেসিক জানতে হবে। কোয়ালিটিভ রিসার্চ যখন আমরা বলি, এটা প্রথম কথা হলো এই রিসার্চ এর মেইন বিষয়গুলো এগুলো হলো যে ফেনোমেনা বেসড, অথবা এটা হলো যে থট বেসিস। আমি কোন থটে কাজ করতেছি, আমার থটের উপরে ভিত্তি করে আমার রিসার্চ এর অবস্থানটা চেঞ্জ হয়। যদি আমি এটাকে আ যে ফ্র্যাগমেশন এ যাবো, সেই ফ্র্যাগমেশন এর আলোকে রিসার্চ এর একটা নাম আসবে। সেটা ওই ফ্যাক্ট এর আলোকে চলে যাবে, অথবা সে ওয়ে তে চলে যাবে। এর মধ্যে একটা হলো কোয়ালিটেটিভ। তো কোয়ালিটেটিভ রিসার্চটা কেমন হয়ে থাকে? যেটা আসলে খুব বেশি পরিমাণে আ সাবজেক্টিভ একটা বিষয় থাকে। অথবা যেটা খুব বেশি এক্সপ্লেনেটরি থাকে। অথবা যেটাকে আমরা বলতে পারি যে খুব বেশি ডেসক্রিপটিভ থাকে। এটাকে আমরা এরকম ধরেন, আ অ সোসাইটিতে কোনো একটা প্রবলেম ক্রিয়েট হইছে, যেটা হিউম্যান সাইকোলজিতে ইনফ্যাক্ট করতেছে। যেটা হিউম্যান, অথবা এই যে মানে হিউম্যানকে নেচার করে, অথবা সোসাইটির বেসিক বিষয়গুলোকে বেস করে। তো এইরকম যখন আপনার কাছে একটা প্রবলেম ক্রিয়েট হবে, তখন এটাকে আমরা প্রাইমারিলি যে রিসার্চটা করে থাকি সেটা হলো কোয়ালিটেটিভ রিসার্চ। একেবারে অরিজিনাল যে রিসার্চ সেটা হলো কোয়ালিটেটিভ রিসার্চ। ফার্স্ট হ্যান্ড যে রিসার্চ সেটা হলো কোয়ালিটেটিভ রিসার্চ। বেসিক যে রিসার্চ সেটা হলো কোয়ালিটেটিভ রিসার্চ। এখন কিভাবে আমরা বুঝবো এই রিসার্চটা কি কোয়ালিটেটিভ হবে না কোয়ান্টিটেটিভ হবে, অথবা মিক্স মেথড হবে? এটা আসলে কোন ফিলোসফিতে যাবে সেটা হলো আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব। না, আমি একটু আপনাদেরকে এটা এইজন্য বললাম যে ধরেন আমাদের দেখতেছি যে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই। এখন ধরেন বাংলাদেশের জুলাই একটা ইস্যুস। ২০০৯ সালের পর থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশের কিভাবে মানবাধিকার লঙ্ঘন হইছে। এখানে এই বিষয়টাকে ফার্স্ট যে রিসার্চটা করা হয়, যে যারা ভিকটিম তাদের থেকে আপনি ইন্টারভিউ কালেক্ট করতেছেন। তার সাথে কি ঘটনা ওখানে, উম
সাথে কারা ছিল অথবা কারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের ইন্টারভিউ নিচ্ছেন অথবা ওখানে ভিডিও ফুটেজ কি আছে, অডিও রেকর্ড কি আছে, এটাকে বেস করে যেই প্রথম রিসার্চটা হবে সেটা হলো বা যে রিসার্চ গুলো হচ্ছে সেগুলো হলো কোয়ালিটিভ রিসার্চ। এই রিসার্চ গুলোকে বেস করে কতজনের উপরে হয়েছে, কতজন ভিকটিম হয়েছে, এই ভিকটিম গুলোর সাথে কি ধরনের ইনজাস্টিস হয়েছে, এটাকে যখন আমরা কাউন্টিং এ চলে যাব, নাম্বারিং এ চলে আসব, তখন সেটাকে যাব আমরা বলবো কোয়ান্টিটিভ রিসার্চ। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি কোনো একটা জিনিস একেবারেই পিওরলি ফার্স্ট হ্যান্ডে যেটাকে আমরা নিচ্ছি সেটা হলো কোয়ালিটিভ, যখন এটাকে আমরা একটু সেকেন্ডারিতে যাচ্ছি তখন সেটাকে বলি আমরা কোয়ান্টিটেটিভ। আরেকটু সহজ করে বুঝতে গেলে আমরা কোয়ালিটিভটা বুঝবো এরকম, যেটা হলো অনেক বেশি ভার্বাল থাকবে, যেটা হবে সফট ডেটা থাকবে, যেটা আমি ইন্টারভিউ কালেকশনের মাধ্যমে নিব, এবং হলো এটা কোনো ধরনের কোনো গোছালো কিছু থাকবে না, আমি নিজে এটাকে কি একটা গোছিয়ে তৈরি করব এই জায়গাটা। এবং এটার আমাকে দেখা যাক সবসময় যেটা খুব বড় একটা কমিউনিটির উপরে বেস করে হতে হবে, তাহলে এটা খুব অল্প কমিউনিটির উপরে বেস করে হবে, এটা স্যাম্পলটা খুব অল্প হবে, লিমিটেড হবে। এই কাজগুলোকে বেস করে আমরা কোয়ালিটিভ রিসার্চ করে থাকি। আর এটা যে আমাদের যে অবজেক্টিভ থাকে একটা রিসার্চের, এটার অবজেক্টিভটা থাকবে অনেক বিশাল। কারণ এটা থেকে আপনি অনেক ধরনের বিষয় যেতে পারেন। যে আপনি হাঁটা শুরু করছেন যে ভাই আমি ধানমন্ডি থেকে মোহাম্মদপুর যাবো। রাস্তা কিন্তু একটা। এখন কিন্তু কোয়ালিটিভ রিসার্চ এর অবস্থা হয়ে যায় এরকম যে আপনি ৭ রাস্তার মোড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন ধরেন। এখন আপনি কোন দিকে যাবেন আপনি বুঝতেছেন না। যেদিকে একদিকে হাঁটলে আপনি রেজাল্ট একটা পাবেন, কিন্তু আপনার কাছে অনেকগুলো ওয়ে আছে। কিন্তু আপনার কোয়ান্টিটি হলো এরকম, আপনাকে একটা রোডে 10 রোডের মতো একটা রুটে ঢুকাই দিছে, আপনাকে দেখা যায় ওই যদি আপনি 10 রোডে উঠেন আপনার গন্তব্যতে গিয়ে পৌঁছতে হবে। তো এটা হলো বেসিক ডিফারেন্স। ওকে। এখন আমরা যদি দেখি কোয়ালিটিভ রিসার্চ আমি বললাম যে আমাদের কাছে এগুলো অনেকগুলো ওয়ে থাকে। মানে অনেকগুলো আমাদের রেজাল্ট আসার সম্ভাবনা থাকে। অনেক দিকে মুভ করার পসিবিলিটি থাকে। কিন্তু কোয়ান্টিটেটিভ এ আমরা একটা জিনিসকে বা নির্দিষ্ট একটা বিষয়কে আমরা সামনে নিয়ে শুরু করি কাজটা। এবং সেই কাজটাকে আমরা আল্টিমেটলি ওই দিকেই যাই। আর কোয়ালিটিভ রিসার্চটা বেসিক্যালি অনেক বেশি স্ট্রাকচারড থাকে। কারণ এখানের মধ্যে আপনাকে ফ্যাক্টস অ্যান্ড ফিগার এর উপরে থাকতে হয়। আর কোয়ালিটিভ যেটা, সেটা হলো আপনাকে মানে এটা অনেক যেহেতু সাবজেক্টিভ থাকে, সাবজেক্টিভ হওয়ার কারণে এটা আপনার জন্য এটার মাল্টিপল ওয়েতে হয়ে যায়, এবং হলো যে এটা খুব বেশি স্ট্রাকচার হয় না। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় আনস্ট্রাকচারড ডেটা, অথবা কখনো কিন্তু এটা সেমি স্ট্রাকচার হতে পারে। এখন আমরা যদি দেখি কোয়ালিটিভ রিসার্চ আসলে কোন কারণে বা কোন ইস্যুর কারণে হয়ে থাকে। একটা বললাম যে এটা খুব বেশি সাবজেক্টিভ একটা রিসার্চ হয়, এবং এটা অনেক জেনারেল কনসেপ্ট থেকে হয়, জেনারেল পরিস্থিতির আলোকে তৈরি হয়। কিন্তু এর মধ্যে একটা বিষয় থাকে, যিনি অথর বা যিনি রিসার্চার, উনাকে এখানে অনেক বেশি পরিমাণে আম্পায়ারের ভূমিকা পালন করা লাগে। রিসার্চার সে কোনো দলের পক্ষে বা অথবা আমরা এটা বলতে পারি নির্বাচন কমিশনারের মতো অবস্থানে হয়ে যেতে হয়। তাকে কিছু বলার সুযোগ নেই যে কোন দিকে যাচ্ছে রিসার্চটা। কিন্তু কোয়ালিটিভ রিসার্চে বেশিরভাগ ক্ষেত্রে এই প্রবলেমটা তৈরি হয়। আমি যে বিষয়ে আমার ইন্টারেস্ট, তখন আমি আমার রিসার্চের মধ্যে সেই বিষয়টাকে কোনোভাবে ইনক্লুড বা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে পারি। যখন একজন কোয়ালিটিভ রিসার্চ থাকে, যেটাকে বলা হয় ল্যাক অফ ট্রান্সপারেন্সি, যে উনি বায়াস হওয়ার পসিবিলিটি থাকে। এটা হলো যে কোয়ালিটিভ রিসার্চ। তার মানে কি সকল কোয়ালিটিভ রিসার্চ এই দোষে দোষী? না। এটা একটা পসিবিলিটি থাকে। একটা এই ধরনের একটা পরিস্থিতির মুখোমুখি হবে, সেখানে আপনাকে নিউট্রাল ভূমিকা পালন করতে হবে। এই ক্ষেত্রে আপনাদেরকে একটু নেগেটিভ একটা বিষয় বলে রাখি। বর্তমানে আমরা যত পরিমাণে রিসার্চ পাই, পাবলিশড রিসার্চ, এই পাবলিশড রিসার্চ এর 2/3 রিসার্চ হলো ফেক রিসার্চ। যেটা আসলে বেসিক্যালি যদি আপনি এই রিসার্চকে বেস করে সোসাইটিতে কোনো আ প্রোগ্রাম থ্রো করতে যান, সেটা আল্টিমেটলি কোনো রেজাল্ট আসবে না। এইজন্য শুধু রিসার্চ করলেই হবে না, সেটা আসলেই কি সোসাইটির জন্য ইমপ্যাক্টফুল কিনা, এবং সেটা আসলে রিয়েল কোনো প্রবলেম কিনা, এবং এই প্রবলেম দ্বারা রিয়েলি সোসাইটি কি আ তাদের পারপাস সার্ভ করতেছে কিনা সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আমরা কেন রিসার্চ করি এটার একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। যখন আমরা সবাই মরে যাব, দুনিয়া থেকে তো টুয়ার আমরা সবাই চলে যাব। তো সেখানে আমাদের যে ৩ টা জিনিস কন্ট্রিবিউশন এ থাকবে আমরা জানি। একটা হলো যে আমাদের নলেজ। যে নলেজটা আ
মানুষের উপকারী নলেজ। এখন আমি আপনি যদি ভুল ইনফরমেশন, ভুল ডেটা সোসাইটিতে বা একটা ডাটা সাইটে যদি আমরা ঢুকাই দিই, বেসিক্যালি আমি কিন্তু একটা মিথ্যা বিষয় এস্টাবলিশ করে যাচ্ছি। তো যদি আমি ভালো জিনিসের জন্য রিওয়ার্ড পাবো, তাহলে এটার জন্য তো আমি তো খারাপ যদি কিছু করে থাকি, সেটার জন্য তো আমার পানিশমেন্ট হওয়া উচিত বা হবে। তো এটা হলো একটা বিষয়। আর বাকি ২ টা তো আমরা জানি যে, আমাদের যদি নেক্সট জেনারেশন ছেলে সন্তান ভালো মুসলিম হয়, সেটার জন্য একটা জিনিস পাবো এবং আমরা যদি চ্যারিটি করি সেটার জন্য পাবো। তো ওই ২ টা জিনিস কিন্তু সবাই করতে পারে কম বেশি। আমরা যারা সাউথ এশিয়ান মানুষ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সকলের ছেলে সন্তান আল্লাহ দান করে। তো ওই কারণে দেখা যায় আমাদের এটা একটা থাকে। এবং আরেকটা বিষয় হলো সবার ৳১০ থাকলে ৳১ দান করাই যায়। এটা সবাই কম বেশি করতে পারে। কিন্তু এই যে নলেজ প্রডিউসিং এর যে জায়গাটা, সেই জায়গার কন্ট্রিবিউশনটা করাটা আসলেই কঠিন। কারণ আমি আপনি যেটা করতেছি এটা হলো বেসিক্যালি নলেজ কন্ট্রিবিউশন, যেটা ট্রু নলেজ। তো এই জায়গাতে আমাদের কাজ করতে গেলে এই বিষয়গুলো খেয়াল রেখে করতে হবে। এখন আসি কোয়ালিটিভ রিসার্চ এর আসলে মেইন ফিলোসফিটা কি? কারণ রিসার্চটা বেসিক্যালি হলো একটা ফিলোসফির উপরে বেস করে আছে। যদি কোনো ফিলোসফি না দাঁড়ায় তাহলে সেটা রিসার্চ হয় না। সেটা কিছু একটা হয় বাট সেটা রিসার্চ হয় না। এখন আমরা যখন কোয়ালিটিভ রিসার্চ এর ফিলোসফি দেখব, সেখানে আমাদের কাছে কিছু নির্দিষ্ট টার্মিনোলজি আছে। এই টার্ম গুলোর সাথে আমাদেরকে পরিচিত হতে হবে এবং এগুলো বুঝতে হবে। যদি এগুলো আমরা বুঝতে পারি তাহলে আমরা কোয়ালিটিভ রিসার্চ এর মাস্টার হয়ে যাবো ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আপনারা সবাই আমার থেকে মেধাবী, আপনারা আরো দ্রুত বুঝবেন। ওকে। ফার্স্ট বিষয় যেটা সেটা হলো থিংকিং। আমি যেটা থিংক করব যে আমি একটা কোনো কাজ করতে চাচ্ছি। আমি একটা রিসার্চ করতে চাচ্ছি। কেন এই রিসার্চটা করব? হয়তোবা আমরা যদি দেখি যে আমাদের আমাদের মানুষ কেন এত অল্পতে, মানে আমরা যদি আ আমাদের আশপাশে দেখি বা আমাদের জাতিসত্তার মধ্যে দেখি, আমরা সুযোগের অভাবে ভালো মানুষ। সুযোগ পাইলে মানে আলেম ওলামা বলেন আর ইসলামিক নন ইসলামিক বলেন, সবাই কম বেশি একটু মাথাটা ওইদিকে ঝোঁকায়। মানে ফ্যাসিলিটিস নেওয়ার জন্য। কেউ হালাল তরিকায় ফ্যাসিলিটি নেওয়ার চেষ্টা করে, কেউ হারাম তরিকায় ফ্যাসিলিটিস নেওয়ার চেষ্টা করে। যেটা আমরা বাস্তবতা দেখলাম ৫ই আগস্টের পরে। হ্যাঁ? দেখা যায় যে সমস্ত ভাই বেরাদারকে আমরা জীবনে দেখি না, তারা এখন সবাই অনেক, অনেক কিছু করে ফেলছে। হ্যাঁ? তো এইজন্য এখন অনেক আপনি দেশপ্রেমিক পাবেন, অনেক কিছু পাবেন। তো এই যে একটা বিষয় আপনি দেখবেন যে আ থিংকিং, যে আপনি কোন একটা জিনিস করবেন, তো এই জিনিসটা আপনি কেন করবেন? এটা করলে আসলে আপনার কি হবে? আ তো এই যে থিংকিং টা আপনি করবেন, সেই থিংকিং টা দিয়ে আসলে আল্টিমেটলি আমি কোথায় যাবো? যেটাকে আমরা বলি প্যারাডাইম। তো এই যখন আমি থিংকিং টা করলাম, থিংকিং করার পর আমি চিন্তা করলাম যে আসলে এটার কোন রিয়ালিটি আছে কিনা? আমি একটা মানে রিসার্চ করলাম, আ যেটাকে আমরা নর্থ আমেরিকায় মজা করে এটা বলি এরকম আরকি যে, আ ফুল ফাঁকি পাতা-লতা নিয়ে আমাদের ইসলামিস্টদের রিসার্চ। হ্যাঁ? আমরা যদি আ যারা এখন বর্তমানে দেখি আ অন নন মুসলিম অথবা মুসলিম বাট হলো নন আইডিওলজিক্যাল, তারা যত বেশি পরিমাণে আ আপনার স্যাক্রিফাইসিং এর মানসিকতা নিয়ে যায়, যে তাদের কাছে যখন কোন একটা অপরচুনিটি আসে, তারা কিন্তু দেশের জন্য হোক বা তাদের আইডিওলজির জন্য হোক, তারা কিন্তু তাদের আ সুখ যেটা অথবা তাদের যে এ আ যে জায়গাটাতে তারা ফ্লেক্সিবিলিটি থাকে, সেটা কিন্তু তারা কিন্তু অতি অল্পতে কিন্তু তারা ছেড়ে যেতে পারে। কিন্তু আমরা কি সেটা পারি কিনা? তো এই রিয়েলিটিটা আমাদেরকে বুঝে কাজ করি যে আমি আসলে যে রিসার্চটা করতেছি এটা আসলে রিয়াল কিনা। নাকি এটা জাস্ট ফুল ফাঁকি পাতা-লতা দিয়ে আমার একটা ডিগ্রি হয়ে যাচ্ছে, একটা আমার পাবলিকেশন হয়ে যাচ্ছে, আমার একটা চাকরি হয়ে যাচ্ছে। এটা দিয়ে এরকম হচ্ছে কিনা। এটাকে বলে অন্টোলজি। তারপরে যে জায়গাটা সেটাকে বলি আমরা, সরি এটা মুভ করে না কেন? হ্যাঁ, এপিস্টেমোলজি, অথবা যেটাকে আমরা বলতে পারি এই নলেজটা আসলে রিয়াল কিনা, অথবা এই নলেজটার আল্টিমেটলি আ দরকার আছে কিনা। যেটা এইটা আমরা যে নলেজটা জানবো, এই নলেজটা আসলে দিয়ে কি উপকার হবে? কেন এটা করব? বা এটা দিয়ে আসলে সোসাইটি কতটুকু উপকার হতে পারে বা সোসাইটির আল্টিমেটলি প্রবলেমটা কোথায়? ওকে। তারপরে যেটা সেটা হলো থিওরি। থিওরিটা কি? থিওরিটা হলো আমি যে রিসার্চটা করব এটা কি আসলে কোন ওয়ে তে করব? এটার কি কোন বেসিক আছে কিনা? এটার বেসমেন্ট কি? কোন কোন রিয়ালিটিটাকে আমি এটাকে স্ট্যান্ডার্ড ধরে করব? এটাকে আমি কিভাবে জাস্টিফাই করব? জাস্টিফাই করার জন্য আমি কি অ্যাসেসমেন্ট করব? কি অ্যাসাম্পশন নিয়ে আসব? এগুলোকে যেটা দিয়ে করে সেটা হলো থিওরি। কারণ থিওরি একটা নির্দিষ্ট পলিসি বা প্রসেস এর মধ্যে ডেভেলপ হয়। সেটা আমাদের এই রিসার্চ মেথোডলজিরই একটা বিষয়। আ
তারপরে যেটা সেটা হলো মেথোডোলজি, যেটা নিয়ে আমরা এখন কথা বলতেছি যে আসলে এই রিসার্চটা কোন মেথোডোলজির মধ্যে আসতেছে। এটা কি কোয়ালিটিভ মেথোডোলজিতে, না কোয়ান্টিটিভ এ আসবে, না মিক্সে আসবে, এটা কি আসবে? এরপরে আসবে এটা মেথড। তারপরে আমার কাছে যে বিষয়টা আসবে সেটাকে বলি আমরা একটা কনসেপ্ট বা একটা আইডিয়া, রিয়েল একটা আইডিয়া। তাহলে এই কয়টা জিনিসকে যখন আমি একটা জায়গার মধ্যে সাম আপ করতে পারবো, তখন সেটা হবে আমার কাছে একটা রিসার্চ ফিলোসফি। আর এই রিসার্চ ফিলোসফিটাই হলো বেসিক্যালি কোয়ালিটিভ রিসার্চ মেথোডোলজির মেইন কনসেপ্ট। তো আমি এখানে একটু পজ দিব। এইটুকুর মধ্যে আপনাদের যদি কোনো স্পেসিফিক কোনো জানার থাকে আমাকে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। জি, প্রিয় ভাইয়ের কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবেন। আমরা নাহলে আপনারা ঘুমায় যাবেন। হুম, আশা করি কারো আসসালামু আলাইকুম ভাইয়া। জি। কোয়ালিটিভ রিসার্চ মানে কোয়ালিটিভ ডাটা কালেকশনের জন্য নির্দিষ্ট কোনো কিছু আছে কিনা? আচ্ছা, হ্যাঁ, জি আছে। আ আমরা এই পর্যন্ত ওইটা নিয়ে কথা বলিনি। তারপর আপনি বলছেন এটা বলেনি। কোয়ালিটিভ রিসার্চ এর ডাটা কালেকশন এর মডেল একরকম, কোয়ান্টিটিভ এর আরেক রকম। কোয়ালিটিভ হতে পারে এরকম যে আমরা ডাটা কিভাবে কালেকশন করব সেটা নিয়ে আমরা এই প্রেজেন্টেশনের শেষের দিকে বলব ইনশাআল্লাহ। না, আমি একটু সহজ করি এখানে। হ্যাঁ, অধিকাংশ হয়তোবা সমস্যা থাকতে পারে যে আপনার থিওরি এবং কনসেপ্ট এই কেন্দ্রিক আপনাদের হয়তো কোনো কোশ্চেন থাকলে মেইন থাকার কথা। যদি থাকে তাহলে আপনারা কোশ্চেন করতে থিওরিটা পারেন। একটু সমস্যা ছিল ভাই। একটু বুঝছেন? জি, জি। ওইটা কি ভাই মনে করে দেওয়াতে কোয়েশ্চেন আসছে? আচ্ছা। প্রথম কথা হলো কোন একটা মানে রিসার্চ কে কয়েকটা জায়গা থেকে আপনাকে টেস্টেড করে নিয়ে আসতে হবে। একটা বিষয় হলো সেটা আপনার থিওরিটিক্যাল অ্যাপ্লিকেশন আছে কিনা। এখন থিওরি কি? প্রত্যেকটা ডিসিপ্লিনে কিছু বেসিক থিওরি আছে। যেমন ধরেন যদি আমরা সোশ্যাল সায়েন্স এর কথা বলি ওখানে, অথবা বিজনেস এর কথা বলি। বিজনেসে যেমন আছে আমাদের কাছে একটা এজেন্ট থিওরি। একটা হলো আপনার অ্যাকাউন্টেবিলিটি থিওরি, একটা হলো গভর্নেন্স থিওরি, একটা হলো প্রিন্সিপাল অফ থিওরি, একটা হলো আপনার কোডেক্স থিওরি। তো এরকম আমরা যখন আবার ইকোনমিক্সে যাবো, ইকোনমেটিক্স থিওরি, ফিলেক্স থিওরি, ইন্ডেক্সিং থিওরি, এরকম আমাদের কাছে বেসিক কিছু থিওরি আছে। এই থিওরি গুলো কিভাবে, যে আমি একটা থিওরি দিয়ে দিলে কি থিওরি হয়ে যাবে? না। একটা থিওরি একটা বেসিক থাকতে হবে, সে বেসমেন্টের আলোকে আসবে। এই বেসিসটার উপরে বেস করে দেখা যায় যখন এটাকে বিভিন্ন টেস্ট থেকে টেস্ট করার পরে যেটাকে আমরা প্রবাবিলিটি বলি, এটা এই অ্যাকসেপ্টেন্স 5, 0.5 অথবা 0.5 অথবা যেটাকে আমরা বলি 50% এর উপরে যায়, তখন এটাকে আমরা বলি যে এটা এখন অ্যাকসেপ্টেন্স লেভেল একটা থিওরি আসছে। তো এভাবে একটা থিওরি ডেভেলপ হয়। তো এই থিওরির মেইন বিষয়টা, যখন আমরা থিওরিটা যে ডেভেলপ হয় এটাকে এর পরবর্তী আস্তে, আস্তে দেখা যায় এটা ১ম যখন 50 থাকে এরপর এটা 60 হয়, 70 হয়, 80 হয়, 90 হয়, এরকম। তো দেখা যায় যখন এটা 50 র নিচে থাকে তখন কিন্তু আর এটা থিওরি হিসেবে আসে না। তো এরকম থিওরিটা প্রথমে তো লাগে মানে একজন আজকে বলে দিলে এটা একটা থিওরি হয় না। যে আচ্ছা ঠিক আছে উনি অনেক বড় ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গেছে তার মানে উনি একটা বলে দিচ্ছে এটা থিওরি না। এটাকে আসলে বেসিক্যালি উনি একটা টাইম ফ্রেম অথবা উনি একটা মডেল ডেভেলপ করবে, একটা থিওরি ডেভেলপ করবে। ডেভেলপ করবে কি বেসড অন কিছু ফ্যাক্টস এবং ইস্যুকে বেস করে আনবে। তো এটাকে যখন উনি স্টেপ বাই স্টেপ এটাকে যখন টেস্টেড হবে, টেস্টেড এর মাধ্যমে একসময় এটার অ্যাকসেপ্টেন্স এ আসবে। তখন এটা থিওরি হিসেবে আসবে। আর আরেকটা বিষয় হলো কনসেপ্ট। কনসেপ্ট কে যেটাকে আমরা বলি আম অরিজিন অফ আইডিয়া অথবা যেটাকে আমরা বলি সামারি অফ আইডিয়া। যে আমি ১ম এ চিন্তা করলাম যে ধরেন আমি একটা রিসার্চ করব। তখন আমি কোন বিষয়ের উপর রিসার্চ করব? তো কোন বিষয়ের উপর রিসার্চ করব এটা আমি চিন্তা করতেছি। তখন হলো যে আমি যে এক্সপার্ট তার সাথে কথা বললাম অথবা এই ফিল্ডে যিনি কাজ করে তার সাথে কথা বললাম। তো কথা বলার মাধ্যমে আমি কিন্তু কিছু থিংকিং হইছে এবং আমি রিয়েলিটি জানছি। যেটাকে আমরা বলি প্যারাডাইম এবং অন্টোলজি হইছে। এর পরবর্তী যখন আমি এটাকে দেখলাম তখন আমি বলব যে এই রিসার্চটা আমি কিভাবে করব? এটা আসলে কোন ওয়ে তে আগাবো যেটাকে আমরা এপিস্টেমোলজি বলি। তখন আমরা দেখি এটা কি আসলে কোন থিওরিটিক্যালি এটা কি জাস্টিফাইড কিনা বা কোন থিওরির সাথে আসে। এটা কি খালদোনিয়ান থিওরিতে আসে? না এটা প্যারাডক্সিক্যাল থিওরিতে আসে? তাইলে আমরা এরপরে কোন থিওরিতে নিয়ে যাচ্ছি। যখন থিওরিতে আমরা নিয়ে যাচ্ছি, ওকে ঠিক আছে এটাকে এই থিওরি সাপোর্ট করা অথবা এই থিওরির সাথে এতটুকু মিলে আর এইটুকু ওই থিওরির সাথে মিলে। তো আমি দেখা যায় ২ টা থিওরিকে একসাথে কম্পাইল করতে পারি। ৩ টা থিওরিকে আনতে পারি, কোন সমস্যা নেই। এরপরে যখন এটা থিওরিটিক্যালি দেখা যায় এটা ওকে যাচ্ছে, তখন আমরা দেখি এটা কোন মেথোডোলজির মধ্যে আসবে বা কোন মেথডে আসবে। ১ম মেথোডোলজি তারপরে মেথড। মেথোডোলজির পরে যখন আমরা মেথডে যাই তারপর বলি ওকে এটা এখন একটা কনসেপ্ট দাঁড়াইছে। তাহলে এটা এখন
যে জায়গাটা যাবে যে হ্যাঁ, এটা এখন আমার কাছে রিয়েল একটা কনসেপ্ট হলো, এটাকে বেস করে এখন আমি আগাবো। এটাই হলো রিসার্চ কনসেপ্ট বা রিসার্চ আইডিয়া অথবা অ্যাবস্ট্রাক্ট অফ রিসার্চ। ভাই এখানে যদি একটু আরেকটু ক্লারিফাই করেন মেথোডোলজি এবং মেথড এই ২ টা নিয়ে অনেকে একটু আচ্ছা। কনফিউশনে ভোগে। সো জাস্ট ওকে, হ্যাঁ। মেথোডোলজি নিয়ে তো বললাম যে যেমন হলো রিসার্চ মেথোডোলজি, এটা তো একটা বিষয়। আর এটার মধ্যে মেথড যেটা, যেমন আমরা বলি এটা কোন মেথডে করছেন আপনি? আপনার কি আ কোয়ালিটিভ মেথড না কোয়ান্টিটিভ মেথড না মিক্স মেথড? তো এটা কিন্তু মেথড। আর টোটাল রিসার্চ মেথোডলজি এই যে একটা ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট, এই টোটাল বিষয়টা হলো মেথোডলজি। যেমন এখানে আমার রিসার্চ ডিজাইন কি হবে, রিসার্চ স্যাম্পলিং কি হবে, ডাটা কালেকশন প্রসেস কি হবে, অথবা ডাটা এনালাইসিস কিভাবে হবে, ডাটা এনালাইসিস টুলস কি হবে, এটাকে আমি কোন কোন লেয়ারে এনালাইসিস করব, কেন করব, কিভাবে করব, এই সবগুলোকে যখন যে বিষয়টাতে থাকে সেটা হলো মেথোডোলজি। মানে টোটাল, যেটাকে আমরা বলতে পারি যে ধরেন পুরো সমুদ্রটা হলো একটা ম্যাথোলজি। এখন এই সমুদ্র থেকে আপনি প্রত্যেকটা জায়গা থেকে আলাদা আলাদা তৈরি করছেন যে ওকে আমার এই প্রবলেমের জন্য এটা নিবা, আমার প্রবলেমটা হলো বাংলাদেশ, তাহলে আমার একটা বিষয় হলো কি আমার রিসার্চ এরিয়া হলো বাংলাদেশ। তার পরবর্তীতে হলো যে আমার বাংলাদেশকে পুরো বাংলাদেশে 18 কোটি মানুষের উপর আমি রিসার্চ করতে পারবো না, তাহলে আমি নির্দিষ্ট জায়গা নিব, আমি তো ঢাকা নিব, চিটাং নিব, তাহলে এটা হলো যে আমার রিসার্চ। এরপরে স্যাম্পলিং, তারপরে আমার হলো যে স্যাম্পলিং যদি এতটুকু হয় এতজনের তো আমি নিতে পারবো না, এদের থেকে একটু স্যাম্পল কালেকশন করব, তাহলে এটা আমার পাইলট স্টাডি অথবা স্যাম্পল কালেকশন একটা আরেকটু নির্দিষ্ট আসবে। আমি কাদেরকে নিব, যে ঢাকা শহরে যারা থাকে সবাই না, এর মধ্যে কারা হয়তো শিক্ষার্থী অথবা ব্যাংকার অথবা চাকরিজীবী অথবা এন্টারপ্রেনার্স অথবা পলিটিশিয়ান, হ্যাঁ, অথবা যে কোনো ভাবে সোসাইটিতে ইন্ডিজিনিয়াস পিপল যারা, তারা এরকম একটা জায়গাকে আমি ঠিক করে নিলাম। এটা হলো যে আমার ডাটা। তারপর হলো এদেরকে আমি কিভাবে ডাটাগুলো কিভাবে কালেকশন করব, এটাকে আমি ইন্টারভিউ বেসিসে নিব না তাদের সাথে আমি অবজারভেশন নিব না, যেগুলো সবই রিসার্চের টার্মিনোলজি। টোটাল সবকিছু যেটার মধ্যে আসে এগুলো হলো মেথোডোলজি। আর মেথোডোলজির মধ্যে তখন আমরা যখন এটাকে আরেকটু সাম আপ করবো, এটাকে আমি আমি কোন মেথডে যাবো, এটাকে কোয়ালিটেটিভে যাবো না কোয়ান্টিটেটিভে যাবো না মিক্সে যাবো, সেটাকে বলি আমরা মেথড। আশা করি মনে হয় একটু সহজ করতে পারছি। হ্যালো, জি, আরেকজন ভাই মনে হয় হ্যান্ড রাইজিং করছেন, মহিউদ্দিন ভাই। হ্যাঁ, মাহিউদ্দিন ভাই প্লিজ। আসসালামু আলাইকুম। ভাই প্যারাডাইম অন্টোলজি এবং এপিস্টেমোলজি যেটা বললেন, এই প্যারাডাইমের থিংকিং আর হচ্ছে যে পরে অন্টোলজিতে যে রিয়ালিটির কথা বলছেন, আমার এটা একটু কনস্ট্রাক্ট করতে সমস্যা ফেস করছি যে এই থিংকিং কি আমার থিংকিং নাকি এক্সিস্টিং যে থিংকিং আছে সেটাকে আপনি প্যারাডাইম বলছেন, এক্সিস্টিং যে রিয়ালিটি আছে সেটাকে অন্টোলজি বলছেন, নাকি আমি যে নতুন থিংকিং আনছি বা নতুন যে রিয়ালিটি দেখছি সেটা? এটা ২ টা প্রসেসে হতে পারে। প্রথম কথা হলো আমরা যেটা করতেছি সেটা হলো রিসার্চ। ওকে, ১ম যেটা করে আমরা যখন আ কি বলা যায় অনলাইন আমরা যে অ্যাক্সেস গুলো ব্যবহার করি এগুলো কি বলে সার্চিং ইঞ্জিন। যে আমি কোন কিছু সার্চ করতেছি। যখন আমি একজন রিসার্চার তখন আমি কিন্তু এটাকে ইসমাইল ভাই আপনার একটু ইয়েটা স্টপ করেন। হ্যাঁ? তো যিনি যখন যেটা এক্সিস্টিং একটা থিংকিং আছে, রিয়ালিটি আছে সেটা তো ওকে। আমিও সেটা করতে পারি। আবার যেটা আছে সেটাকে আমি ক্রিটিক্স ও করতে পারি, নতুন করেও করতে পারি। ২ টাই প্যারাডাইম এর মধ্যে যাবে। যেমন ধরেন আমি একটু পরে একটা বিষয় তাওহীদিক প্যারাডাইম সেটা একটা বিষয় আসে। আবার দেখা যায় আমরা যখন যেটা করে যে আ পজিটিভিজম প্যারাডাইম, পোস্ট পজিটিভিজম প্যারাডাইম এরকম যে কিছু প্যারাডাইম এক্সিস্টিং আছে সেগুলো হতে পারে। আবার আপনি নতুন করেও প্যারাডাইমস এর আলোকে, কিন্তু বেসড অন ফিলোসফি গুলো ঠিক থাকতে হবে যে এই ফিলোসফির আলোকে এটা যাচ্ছে। ক্লিয়ার ভাই? জি, থ্যাংক ইউ। বুঝতে পেরেছি। আসলে প্যারাডাইমের আমি পাবলিকের ব্যাকগ্রাউন্ড, তো আমাদের ওখানে ভিন্ন একটা মিনিং ছিল। থ্যাংকস। আচ্ছা, তাহলে মনে হয় আমরা সামনের দিকে মুভ করতে পারি নাকি? জি ভাই ইনশাআল্লাহ। আচ্ছা। এখন আমরা যখন একটা কোয়ালিটিভ রিসার্চ এ যাবো, সেখানের মধ্যে আমরা দেখব এটা হলো অনেকটা আমাদের শরীরের মতো। যে ভিতরে থাকে কঙ্কাল, কঙ্কালের উপরে কিছু মাংস, এর উপরে এইরকম যে একটা কাভার বাই কাভার থাকে। তো ঠিক একটা রিসার্চ এরও ওয়েটটা কিভাবে হয়, আমি কোন ওয়েতে আগায় যাবো।
যদি আমরা এখানে ধরেন শুরু করি এই একটু আগে যে ভাই কোয়েশ্চেন করেছে যেটা হলো যেমন অন্টোলজি মানে একটা থিংকিং যে আমি মাঝে মধ্যে বলি যে একসময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের সাথে আমি যখন পিএইচডি করে মালয়েশিয়াতে, তো উনি তখন মালয়েশিয়াতে গেছে। উনি একজন অধ্যাপক মানুষ, মানে জাতীয় অধ্যাপক খেতাবপ্রাপ্ত এরকম মানুষ। তো ওনাকে বললাম যে বাংলাদেশে আসলে আমাদের রিসার্চ এর জন্য অনেক বেশি ফান্ড দেওয়া উচিত, গবেষণার কাজে বাড়ানো উচিত। তো উনি বলে আসলে কি রিসার্চ করার দরকার কি, রিসার্চ দিয়ে কি হয়? এই হলো বাস্তবতা আরকি। তো এই যে যার কারণে আমাদের থিংকিং প্রসেস এর জায়গাতে এরকম হয়ে আছে। এখন আমরা যখন কোন জিনিস দেখতে চাই, ১ম এ অনেক ক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে আসলে এই সমস্যাটা কি না? এই সমস্যাটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি? নাকি গদবাঁধা ওয়েস্ট আমাদেরকে যেটা শিখিয়ে দিছে এটাই একমাত্র সমাধান? অথবা আমরা যেটা চিন্তা করি যে আমি ইসলামিস্ট অথবা আমি মুসলিম তাহলে আমার ইসলামিক ওয়েটাই ফাইন। যদি সেটা হতো তাহলে আমরা দেখি ইসলামের আ ১ম ৫০ বছর বা ১০০ বছরের মধ্যে ইসলামিক ন্যারেটিভটা যেভাবে ডেভেলপ হইছে বা ইসলামিক সায়েন্স টেকনোলজি, ইসলামিক আ থিওলজি যেভাবে ডেভেলপ হইছে, এর পরবর্তীতে আস্তে, আস্তে কেন সেই জায়গাটা আর কন্টিনিউ হয়নি? তো এর কারণ হলো যে ওই সময় এটাকে নিয়ে প্রপারলি ইউটিলাইজ হয়েছে। এর পরবর্তীতে আস্তে, আস্তে আমরা মনে করি যে ওকে যা হয়ে গেছে, হয়ে গেছে। এটা নিয়ে আর কাজ করার দরকার নেই। এইটা হলো আমাদের একটা বড় বিষয়। কিন্তু ওয়েস্ট তো তা করে না। তো এইজন্য আমরা যদি দেখি যে আ আ সায়েন্স টেকনোলজির বেসিক যে ফর্মুলেশন গুলো হয়েছে সেগুলো যেখানে শেষ ওখানে কিন্তু তারা এটা যদি বলতো যে ওকে আমাদের এগুলো যা হওয়ার হয়ে গেছে এটা আর কোনো কাজ করার দরকার নেই। তাহলে কিন্তু আর এটা নতুন করে কোনো থিংকিং আসতো না, নতুন কোনো প্যারাডাইম ডেভেলপ হতো না, নতুন করে আপনার কোনো অন্টোলজি আসতো না। আপনাকে রেগুলারলি কোয়েশ্চেন করতে হবে, কোয়েশ্চেন জানতে হবে। আবার এটা আমাদের দায়িত্বশীল ভাইরা মনে করলো যে এটা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের এগেইনস্ট এ যায়। ভাই এটা আবার মনে করেন না। ঠিক আছে? থিংকিং করতে হবে বাই পজিটিভ অ্যাপ্রোচ এ যে আসলে সোসাইটির জন্য এটা কি দরকার কিনা অথবা যেটা আছে সেটা কি ভালো। যদি সেটা ভালো হয়ে থাকে তাহলে এটাকে আরেকটু কিভাবে ভালো করা যায়। তো একটা বিষয় হলো এখানে যে আমরা অন্টোলজি হলো বেসিক ১ম এ অবস্থানে গেলাম আমাদের একটা থিংকিং এর জায়গায়। অন্টোলজি থেকে আমি যেখানে যাবো সেখানে যাবো এপিস্টেমোলজি। তারপরে আরেকটু এর উপরের লেভেলে যাবো সেটা হলো প্যারাডাইম। প্যারাডাইম এর উপরে যাবো সেটা হলো মেথোলজি। মেথোলজির উপরে যেটা যাবো সেটা হলো রিসার্চ মেথড। তার পরবর্তীতে যেটা আসবে সেটা হলো যে আমাদের যে আ ডাটা গ্লান্সিং অথবা যে ডাটা গ্যাদারিং যেগুলো করবো সেটার মেথড। এর পরবর্তীতে আমরা ডাটা এনালাইসিস টুলস করবো। এটা হলো একটা রিসার্চ এর মানে কি বলা যায়? আ স্টেশন গুলো অথবা এটাকে আমরা যদি পৃথিবী থেকে মহাকাশে যাওয়ার চেষ্টা করি এটার জন্য আমাদের যে স্টেপ বাই স্টেপ গুলো ফলো করতে হবে এটা হলো সেটা। আর যদি আবার এইদিকে আমরা দেখি সেটা দেখেন ১ম এ আমার কাছে যে জিনিসটা আসবে যে আমার কাছে একটা কিরকম একটা পেপার আমি চিন্তা করছি। এটাকে আমি একটা নোট ডাউন করলাম সেটা হলো অন্টোলজি। এটাকে এর সাথে যেটার সাথে মিলাবো সেটা হচ্ছে এটা কি এপিস্টেমোলজির সাথে যায় কিনা। তাহলে আমার অন্টোলজিটা এপিস্টেমোলজির সাথে যাবে। তার পরবর্তী এটাকে দেখবে এটা কোন প্যারাডাইম এ আসে এটাকে এরপরে এপিস্টেমোলজিটাকে আমি প্যারাডাইমের সাথে মানে ম্যাচ করাবো। যখন দেখবো আমার প্যারাডাইমটাকে এর পরবর্তী প্যারাডাইম ম্যাচ হয়েছে এপিস্টেমোলজির সাথে। তারপরে আমি যাবো যে সেটা হলো যে এটাকে আসলে মেথোডোলজি বা এটা থিওরিকে সাপোর্ট করে কিনা। যখন আমি দেখবো এটা মেথোডোলজি এবং থিওরি সাপোর্ট করে বা থিওরির সাথে এটা এক্সিস্টেন্স হইছে, তখন আমি দেখবো ওকে এটাকে আমি কোন মেথডে রিসার্চ করব। এটাকে রিসার্চ মেথড। তার পরবর্তীতে আমি যখন এটাকে একটা মেথডে পাবো তখন এটাকে আমি চিন্তা করতে পারবো। এটাকে আমি কি কোন এনালাইসিস এ যাবো, এটা ডাটাটা কিভাবে কালেকশন করব, কোন রিসার্চ মেথডটা ফলো করব। এটা হলো বেসিক্যালি কোয়ালিটেটিভ রিসার্চ এর পলিসি। ওকে। তো যে এই প্যারাডাইম নিয়ে কথা বললাম, প্যারাডাইম এর মধ্যে একটা বিষয় হলো যে একটা হলো তাহদিক প্যারাডাইম। আ তাহদিক প্যারাডাইম এর একটা বিষয় হলো যে আমরা এটাকে ১ম চার্টে যেটা নিয়ে আসছে যেটা হলো বিফোর ওয়ার্ল্ড আর আমরা যে ওয়ার্লড এ আছি এবং আমাদের এই ওয়ার্ল্ড থেকে চলে গেলে তার পরবর্তী অপশনটা। তো এখন দেখেন 19th সেঞ্চুরির আগ পর্যন্ত যে রিসার্চ গুলো ডেভেলপ হইছে, আ আমি জানি না আপনাদের এটা তো রেকর্ড হচ্ছে কতটুকু ওপেনলি বলা উচিত। যেহেতু আমরা এই অঞ্চলে এখন যেহেতু রিসার্চ নিয়ে কাজ করি, এখানে অনেক কিছু এরা মানতে চায় না বা এটা নিয়ে অনেক প্রবলেম হয়। অ্যা 19th সেঞ্চুরির আগ পর্যন্ত যে রিসার্চ গুলো ছিল সেখানে কিন্তু গড এক্সিস্টেন্সি কে নিয়ে কোন কোয়েশ্চেন ছিল না। যে গড আছে এটাকে বেস করে বাকি রিসার্চটা করতে হবে। এর পরবর্তীতে এসে যে রিসার্চ হলো সেটা হলো যে না গডকে আগে স্কিপ করতে হবে করে তোমাকে রিসার্চ করতে হবে। তো এই যে একটা বিষয় আমাদেরকে ওয়েস্ট শিখাই দিছে বা ওয়েস্টের একটা ফর্মুলেশন ডেভেলপড হইছে। সেটাকে করে এখন আমরা দেখা যায় আব্দুল রহিম, আব্দুল জব্বাররা যখন এসব অঞ্চলে এসে রিসার্চ করি, তখন দেখা যায় তাদের গদ বাঁধা বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি। এটা হলো একটা বড় বিষয়। এখন যদি আমরা তাহদিক প্যারাডাইম এর একটা বিষয় অ্যাজ এ বিলিভার আমরা জানি এই পৃথিবীতে আমি আপনি জন্মানোর আগে আমার আপনার আরেকটা জিনিস ছিল যেটাকে আমরা হয়তো কেউ বলে যে রুহের জগৎ অথবা জন্মের পূর্বের অবস্থান। সেখানে আমরা সবাই ছিলাম। আমাদের সেখানে অবস্থান ছিল। যেমন আমরা আ
আমাদের পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে চিন্তা করি যে আমাদের সৃষ্টি কিভাবে হইছে। যেটা আমাদের আমরা যদি আল-বিদা ওয়ান নিহায়াটাকে পড়ি সেখানের মধ্যে আমরা হিস্ট্রিটা মোটামুটি সুন্দরভাবে পাই। এখন ধরেন আমি আপনি যদি আমাদের এই ওয়ার্ল্ড এর লাইফ এর মধ্যে জীবি, সেখানে কিছু জিনিস হলো আমাদের চয়েস, কিছু হলো আমাদের আন্ডারস্ট্যান্ডিং, এলো কিছু জিনিস ইফোর্ট। যদি আমরা চয়েস এর বিষয়ে আসি, যেমন আমি আপনি জন্মাইছি যে দেশে, যে ফ্যামিলিতে অথবা যে সোসাইটিতে, যদি আমার মনে হয় এখানে যদি আমাদেরকে অপশন দেওয়া হতো, আপনারা তো আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন। কিন্তু আমার বিশ্বাস হলো এটা মেক্সিমাম এই চয়েস গুলো করতো না। যে আমি এই ফ্যামিলিতে জন্মাইতাম না বা আমি এই দেশে জন্মাইতাম না অথবা আমি এই সোসাইটিতে জন্মাইতাম না। তাহলে সবাই হয়তো পৃথিবীর কিছু ভালো, ভালো দেশে ভালো, ভালো ফ্যামিলিতে সবাই হয়তোবা এলন মাস্কের ছেলে হইতে চেষ্টা করতো বা এরকম কিছু একটা হওয়ার চেষ্টা করতো। ওকে। তো এই জায়গাতে আমাদের কিছু জিনিস আমাদের চয়েস এর মধ্যে আছে, কিছু আমাদের চয়েস এর মধ্যে নাই। আর কিছু জিনিস হলো আমাদের আন্ডারস্ট্যান্ডিং এবং এফোর্ট এর মধ্যে হয়। যেটা হলো যে আমাদের এই ওয়ার্ল্ড লাইফ এর বিষয় আছে। এখন এই লাইফে আমাদের যে কাজগুলো করি এখানের মধ্যে কিছু হলো যে আমাদের কিছু চ্যালেঞ্জ, ব্যারিয়ার এবং অবস্ট্রাগল আছে। এখন কথা হলো আমরা এটা কেন করব? এর জন্য আমাদের কাছে দেখা যায় এটা হলো যে আমাদের লাইফ এর পারপাসটা কি হচ্ছে? আমরা কেন এই কাজগুলো করি? আমাদের রোলটা কি? আমাদের সোসাইটিতে রেসপন্সিবিলিটি কি? আমাদের অ্যাকাউন্টেবিলিটি কি? আমাদের চয়েস কি? আর এটার পরবর্তীতে যেটা বিষয় হলো এসব কাজের উপরে বেস করে আমি যে ডিউটি রেসপন্সিবিলিটি এই দুনিয়াতে পালন করতেছি, এর মাধ্যমে আমি একদিন মারা যাবো। মারা যাওয়ার পরে আমার আরেকটা আল্টিমেট হয়তো আমি এই দুনিয়াতে যে কাজগুলো করতেছি এটার মাধ্যমে হয়তোবা আমি পরবর্তী যে লাইফে যাবো, সেই লাইফে গিয়ে হয়তোবা আমি ভিক্টোরি হবো অথবা আমি দেখা যায় সেখানে পানিশমেন্ট পাবো। তো এই যে থিংকিং এর উপরে বেস করে যে রিসার্চ সেটা হলো তাওহীদিক প্যারাডাইমের মেইন প্রিন্সিপাল। আর অ্যাজ এ বিলিভার ইসলাম এখানের মধ্যে আমাদের বড় বিষয় হলো আমাদের বর্তমান বাংলাদেশের অন্যতম বড় শায়েখ। তো আমরা একই ইউনিভার্সিটিতে একই সময় একসাথে পিএইচডি কোর্সে পাশাপাশি ছিলাম। তো উনার সাথে প্রায় আমার এটা নিয়ে কথা হতো যে, "ঠিক আছে ভাই তোমাদেরটাই সুবিধা আছে। তোমরা একটা জিনিস লিখতে রেফারেন্স 90% তো ইসলামিক কোরআন হাদিস আছে এটা দিয়ে লিখে ফেলতে পারো। কিন্তু আমরা কিছু লিখতে গেলে তো আর এটা পারি না। অন্যটারটা রেফারেন্স করলে বলা যাবে এটা প্লাগারাইজ হয়ে গেছে। কিন্তু ইসলামিক নিয়ে কাজ করতে গেলে যে বা আমি কোরআনকে রেফারেন্স করলাম বা হাদিসকে দিলাম ওখানে কোনো প্রবলেম নেই। মূল হচ্ছে যে এটা চেঞ্জ করার কিছু নেই। কিন্তু আপনি দেখেন যদি আপনি একটা প্যারাগ্রাফ লেখেন, ওটা যদি আইডিয়াও অন্য জায়গা থেকে আসে তখন বলা হয় এটা আপনি হয় প্যারাফ্রেজিং এ পড়বেন অথবা প্লাগারিজম এ পড়বেন অথবা বলে এটা রেপ্লিকা হয়ে গেছে। এরকম একটা বিষয়। ওকে? তো ইসলামের যে বিষয় সেখানে হলো যে আ আমাদের কাছে একটা হলো যেটাকে বলে আকীদা, হ্যাঁ? যেটা নিয়ে আমাদের সাউথ এশিয়ায় আমরা খুব বেশি মারামারি করতে পছন্দ করি। যে ভাই আমার আকীদা খারাপ মানে বিলিভ। আরেকটা বিষয় হলো যেটা হলো শরিয়াহ, ফিকহ। আর আরেকটা বিষয় হলো যেটা হলো যে আমাদের আখলাক। তো আমাদের আকীদা আর আখলাক এই ২ টা নিয়েই মোটামুটি আমরা আ আছি। যেটা আমরা দেখি যে যখন আমার ইরাক ধ্বংস হয়ে যাচ্ছে, তখন আমাদের এই আকীদার আখলাক নিয়ে মারামারি চলতেছিল। আচ্ছা, এবার আসি ফিকহ বলতে আমরা যেটা বুঝি, ফিকহ বলতে আমরা ওই যে আমাদের এখনো পর্যন্ত যে সারা ভারতবর্ষে যে সমস্ত বাহাসগুলো হয় সেগুলো সব ফিকহের উপরে। হ্যাঁ? কখন বিয়ে হবে, কখন তালাক হবে, তালাক কখন ধরা হবে, ইদ্যত থেকে ধরবো না দুপুর থেকে ধরবো এই নিয়ে মোটামুটি মারামারি চলতেছে। আচ্ছা, এর মধ্যে হলো যে এইটা হলো ফিকহের একটা বিষয়। এখন ফিকহের ২ টা বিষয় হলো। ফিকহের একটা হলো যে ফিকহ মানে হলো যে শরিয়া, শরিয়ার একটা বিষয় হলো ইবাদা আরেকটা হলো মুআমালা। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইবাদার কন্ট্রিবিউশন হলো টোটাল লাইফের হয়তো ৫%। ধরেন নামাজ, রোজা, হজ, জাকাত এই যেগুলো কাজগুলো আমরা করে থাকি, আমাদের ২৪ ঘন্টার হয়তো দেখা যায় ১ ঘন্টা ১.৫ ঘন্টা সময় এটা নিয়ে যায়। আর বাকি যে সময়টা সেটা হলো আমাদের মুআমালা। এই মুআমালাতের বিষয়ের মধ্যে আছে যেটা সেটা হলো আমাদের ল গুলো যেমন ক্রিমিনাল ল, ফ্যামিলি ল, ইকোনমিক্স, পলিসি, পলিটিক্স যা আছে এগুলো সব হলো আমাদের মুআমালাতের মধ্যে। কিন্তু মানে এটাকে আমাদের জন্য হতাশাজনক বা দুর্ভাগ্যজনক যাই না বলি না কেন, এই মুআমালাতের এই জায়গা নিয়ে আমরা হয়তোবা অনেক বড় ইসলামিস্ট হয়ে যাই, হয়তোবা অনেক বড় শায়েখ হয়ে যাই, হয়তোবা সোসাইটির অনেক বড় লিডার হয়ে যাই। কিন্তু আমাদের মুআমালাতের জায়গায় যখন আমরা যাই তখন দেখা যায় এখানে আমরা ধরা খেয়ে যাই। আমাদের ইবাদা খুব ভালো, আমাদের আমল আখলাক খুব ভালো। কিন্তু দেখা যায় আমাদের ফ্যামিলি ফাংশন এর মধ্যে আমাদের খুব ঝামেলা আছে, আমাদের ইকোনমিক্যাল জায়গায় ঝামেলা আছে, পলিটিক্যাল জায়গায় আমাদের ঝামেলা আছে। অথবা ক্রিমিনাল অফেন্স গুলোর মধ্যে আমরা করে থাকি। কিন্তু আমাদের সবচেয়ে বেশি জায়গা রিসার্চ এর জায়গা যেখানে এটা হলো একটা এজ এ মুসলিম এই জায়গাটা থাকে। তো এখন তাওহীদিক প্যারাডাইম এই বিষয়গুলো আসলে এনশিওর করা যে এখানে প্রত্যেকটা জায়গাকে কিভাবে সলিউশন হবে। ক্রিমিনাল ল কিভাবে হবে, ফ্যামিলি ল কিভাবে হবে, ইকোনমিক্স কিভাবে হবে। যেমন আমি যারা এখন আ ইকোনমিস্ট, ইসলামিক ইকোনমিস্ট বা ফাইন্যান্স নিয়ে কাজ করেন, বেশিরভাগের সাথে যখন আমি কথা বলি আ
লাস্ট কাপল অফ ইয়ার্স আমি যেই প্রজেক্টটা বেসিক্যালি ডেভেলপ করতেছি, যেটা এখন আমি নর্থ আমেরিকাতে এখানে আবার ট্রাই করতেছি। যদিও মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে এস্টাবলিশড হয়েছে আলহামদুলিল্লাহ। তুরস্কে কিছুই করতে পারিনি। মনে হচ্ছে শুধু, শুধু সময়টা নষ্ট করছি। আ আলহামদুলিল্লাহ এখানে আবার এটা মোটামুটি কাজ হইছে। সেটা হলো যে ইসলামিক ফাইন্যান্সিং এর জায়গাটা কতটুকু এখানে সোসাইটিতে ডেভেলপ করার মতো। কিন্তু এখন আমাদের যখন বলা হয় যে ভাই ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক ইকোনমিক্স এই জায়গাটা নিয়ে কাজ করে। তারা বুঝতেই চায় না। হয়তো দেখা যায় নামে মুসলিম, ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করা, পিএইচডি করা। কিন্তু সে এটা বিলিভ করে না যে ইসলামিক ফাইন্যান্স এই সোসাইটিতে এস্টাবলিশ করা সম্ভব। কারণ আমরা যদি দেখি ইসলামিক ব্যাংক কিছু দাঁড়াইছে কিন্তু ইসলামিক ফাইন্যান্স সিস্টেম ডেভেলপ হয় নাই। কারণ কি ব্যাংকে শুধু পয়সা আছে এজন্য। কিন্তু আপনি যদি ইসলামিক ইকোনমি ডেভেলপ করতে চান সেখানে আপনাকে অনেক কিছু চেঞ্জ করতে হবে। সেই জায়গা নিয়ে কেউ হাত দিতে রাজি না বা সেখানে কেউ কাজ করতে রাজি না। আর আমরা তো ভুলেও না যে ভাই এখানে পয়সা নাই কাজ করব কি জন্য? নিজের খেয়ে বনের মোষ তাড়ার মতো কোনো দরকার নেই। তো যেহেতু আমরা সবাই বিগিনার রিসার্চার এর জন্য এই বিষয়গুলো আমাদের থট প্রসেসটা একটু ক্লিয়ার করার জন্য যে আমরা কেন রিসার্চ করি আল্টিমেটলি আমাদের ডেস্টিনেশন কে এই কাজ দিয়ে আসলে কি উপকার হবে। শুধু ডিগ্রির জন্য যদি হয় তাহলে আমি মনে করব যে রিসার্চ করার দরকার নেই। আর যদি শুধু চাকরির জন্য হয় তাহলে আমি বলব রিসার্চ করার দরকার নেই। যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে, ভিশন কিছু থাকে তাহলে ইউ ক্যান কাম ইন দিস এরিয়া। মানে other than my humble request to nobody can try to take this way. This not right choice for you. ওকে। এখন আমরা আসি যে এটাকে আসলে কোয়ালিটিভ রিসার্চ, মোস্টলি কোয়ালিটিভ রিসার্চ গুলো আসলে ইসলামিক ইথিক্স এর উপরে আসা সলিউশন। এখানের মধ্যে একটা বিষয় হলো যে আমরা যখন একটা রিসার্চ করি সেখানে আসলে ইসলাম আমাদের কি সলিউশন দেয়। ইসলামের মেইন প্রিন্সিপাল যে জায়গার উপর দাঁড়িয়ে রিসার্চ সেটা হলো শরিয়া। টোটাল ইসলামকে আমরা এখানে একটা চকে আমি নিয়ে আসছি। এটা হলো শরিয়া। এখানে যদি এখানে আমি কিছু সোর্স থেকে নিয়েছি সেই সোর্স গুলো আমি এখানে মেনশন করছি। কিন্তু মেইন এটা আমার একটা কালেক্টিভ জায়গায় কাজ। আহ একটা বিষয় হলো যে যদি শরিয়াকে আমরা দেখেন কয়েকটা জায়গা থেকে নিয়ে আসি আমাদের ১ নাম্বার যে জায়গা সেটা হলো আমাদের মিনিং। আমরা আসলে কেন করতেছি? আল্লাহ তো আমাদেরকে বলছে যে আল্লাহ আমাদেরকে এমনি, এমনি সৃষ্টি করে নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ যদি আমাদেরকে এমনি, এমনি সৃষ্টি করে নাই, আল্লাহর তো একটা নির্দিষ্ট পারপাস আছে। তাহলে আমি যখন একটা কাজ করব সেই কাজের আসলে তো একটা পারপাস থাকতে হবে। সে পারপাসটা কি? তো সেই পারপাসটাকে যদি আমরা এখানে যাই সেটা একটা হলো যে আমাদের শরিয়া আমাদেরকে কি বলে? এটা কি আসলে কি পারমিসিবল অর পারমিসিবল না? অথবা এটাকে দিয়ে কি শরিয়ার উদ্দেশ্য পারপাস যেটা সেটাকে হচ্ছে কিনা বা আমার রাইট ওয়েতে আমি যাচ্ছি কিনা? যেমন ধরেন আমরা এখন অনেক ক্ষেত্রে আ এরকম কিছু কন্ট্রোভার্সিয়াল ইস্যু নিয়ে আসতেছি। যেমন ধরেন হয়তোবা গান। গানে মিউজিক হবে কি হবে না? অথবা বর্তমান ব্যাংকিং সিস্টেমের মধ্যে সুদ যেটা, এটা কি হালাল কি হারাম? হুম? অথবা আমরা যদি নন ইসলামিক প্র্যাকটিসিং কান্ট্রিতে থাকি সেখানের মধ্যে আমাদের হিজাব কতটুকু হবে? আমাদের আওরার বিধান কি হবে? এগুলো নিয়ে আমরা অনেক কিছু ট্রাই করি। তো এখানে কথা হলো ইসলামের সলিউশনটা, ইসলামের মিনিংটা কি সেটা একটা বিষয় আমাদেরকে দেখতে হবে। ওকে। দেন আমরা যেখানে যাবো সেটা আমরা ক্লাসিফিকেশন করব। এখানে যে ক্লাসিফিকেশন একটু আগে আপনাদের সাথে আমি শেয়ার করছি যে আকীদা, আখলাক আর একটা হলো ফিকহ। তো সেটা আমি অলরেডি আপনাদের সাথে একটু আগে ডিসকাস করে ফেলছি। থার্ড যেটা সেটা হলো আমার অবজেক্টিভ। এখন এই অবজেক্টিভটা কি? মানে আমি কেন রিসার্চ করব? এখানের মধ্যে যে বিষয়টা সেটা আসে যেটা এটাকে আমরা বলি মাকাসাদ আশ-শরিয়া। শরিয়তের মাকাসাদটা কি? এর মধ্যে একটা হলো আ প্রোটেকশন অফ রিলিজিয়ন। আমি এটার মাধ্যমে আমার ধর্মকে প্রোটেক্ট করব। সেকেন্ড যে অপশনটা হবে এটার মধ্যে প্রোটেকশন অফ লাইফ। আমার জীবনটাকে আমি প্রোটেক্ট করব। যেমন কিছুদিন আগে আমাদের আম কোভিড আসছিল। আমরা সবাই কোভিড এর ভ্যাকসিন দিছি। এখন আমরা ভ্যাকসিনের মধ্যে জানি না ইনগ্রেডিয়েন্ট গুলো অ্যাকুরেটলি আ কি হচ্ছে। ওকে, আমাদের হ্যাঁ, ইনগ্রেডিয়েন্ট গুলো হালাল কি হারাম এটা নিয়ে আমাদের মধ্যে অনেক কোয়েশ্চেন আছে। তো এটাকে বলে তখন আমরা যেটা করছি সেটা হলো এটা দিয়ে আসলে আমার মেইন উদ্দেশ্য কি জীবনকে সেভ করা। তাহলে জীবন সেভ করার জন্য আমি কতটুকু নিব, কতটুকু ছাড় দেব। এটা হচ্ছে বলে এটার জন্য যে কাজ সেটা হচ্ছে প্রোটেকশন অফ লাইফ। সেকেন্ড অপশন। থার্ড যেটা সেটা হলো আমরা যে সোসাইটিতে আছি এখানে আমরা যে কাজটা করি যে আমাদের যে প্রেজেন্ট যা হলো যে আমার পরবর্তী যে প্রজন্ম তাদের জন্য আসলে কি আমি আ জীবনযাত্রা এটাকে ঠিক করতেছি কিনা। যেমন ধরেন ম্যারেজ একটা সিস্টেম। আপনি যদি বিয়ে না করেন তাহলে হলো যে আপনার সন্তান আসবে না।
হ্যাঁ? যেটা আমাদের আ তার্কিশ কিছু ভাইরা উনারা নিজেদেরকে ওয়াকফ করে। হ্যাঁ? না তো উনারা বলে যে আমরা এই অমুকের আদর্শে অনুপ্রাণিত সুতরাং আমরা নিজেদেরকে ওয়াকফ করে দিলাম। এজন্য উনারা বিয়ে করে না। তো খুব ইন্টারেস্টিং। কিন্তু দেখা যায় আসলে এটা যদি হয় তাহলে আপনি তো রাসূলুল্লাহ বা ইসলামের সুন্নাহকে আপনি ফলো করতে চান। তাহলে আপনার তো ইসলাম এখানেই শেষ। আপনার পরবর্তী প্রজন্ম আসবে কোত্থেকে? তো এটা হলো প্রোটেকশন অফ প্রোজেনি। তার যেটা সেটা হলো যে আমাদের আ ইন্টেলেক্ট। দেখেন মদ বা হলো টোটাল অ্যালকোহল এগুলোকে কেন হারাম করছে? যে কারণ এটার দ্বারা আপনার ব্রেইনকে, আপনার ইন্টেলেক্টকে আপনি নষ্ট করে ফেলতেছেন। তো এটা কিন্তু একটা মেইন বিষয়। তাহলে আমরা এটাকে প্রিজার্ভ করতে হবে। আমার মেধা দিছে, এই মেধাকে আমি যেন তেন কাজে খরচ করতে পারব না। আমার মেধা দিছে আমি যে কাজগুলো করলে আমার ব্রেইন কাজ করে না প্রপারলি, সে কাজগুলো আমরা করতে পারব না। যে কাজগুলো করলে ডোপামিন আমাদের থেকে মধ্যে রিলিজ হয়, সেগুলো কাজগুলো আমরা করতে পারব না। এখন কোন কাজ করলে ডোপামিন রিলিজ হয় সেটা আমরা হয়তো আ সবাই কম বেশি জানি। তো এরকম যে জায়গাগুলো যে আমাদের ইন্টেলেক্ট কে আমরা প্রিজার্ভ করতে হবে। আমাদের মেধাকে শুধুমাত্র আরেকজনের সাথে Facebook এ আ বিতর্ক করার জন্যই আমাদের মানে সৃষ্টি না। Facebook সেলিব্রিটি হওয়াটাই আসলে আমাদের মূল এখানে ইন্টেলেক্ট এর জায়গা না। এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে। তারপরে যেটা সেটা হলো প্রোটেকশন অফ রিসোর্স অথবা যেটাকে বলি ক্যাপিটাল। এই জায়গাটাকে আমরা আমার যে অর্থ আছে সেই অর্থটাকে আমি প্রোটেক্ট করতে হবে। এই অবজেক্টিভ গুলোকে সামনে রেখে আমরা আমাদের রিসার্চ করে থাকি। এখন এই রিসার্চ করার ক্ষেত্রে আমরা কোন সোর্স গুলো ইউজ করব? একটা হলো আমরা প্রাইমারি সোর্স ইউজ করব, একটা হলো সেকেন্ডারি সোর্স ইউজ করব। প্রাইমারি সোর্স যেটা সেটা হলো যে কোরআন সুন্নাহ আর সেকেন্ডারি সোর্স এর মধ্যে যেটা সেখানে হলো ইজমা, কিয়াস, ইস্তেসা, আ উরফ, সাদ্দারা এই বিষয়গুলো আমরা রাখবো। তাহলে এটা হলো ওভারঅল একটা রিসার্চ মেথোডলজির একটা বিষয় ইসলামিক বেসিস এ যদি আমরা অ তাওহীদিক প্যারাডাইম কে বেস করে নিয়ে আসি তাহলে একটা বিষয় আমাদের কাছে আসে। ওকে। তো সেকেন্ড যে বিষয়টা সেটা আমি মোটামুটি এটা আর এখানে আলোচনা করব না। আপনাদের সাথে এই স্লাইডটা আমি আলোচনা করছি। এটা হলো যে মেইন বিষয় হলো এটাকে ইন্টিগ্রেশন করব আমরা। আ আমাদের ক্লাস কি আর ০.৫ ঘন্টা আছে না? জি ভাই, আজকে ০.৫ ঘন্টা আছে, আবার আগামীকাল আবার শুরু হবে। আচ্ছা। ঠিক আছে। তাহলে আমি এটাকে আপনার অন্য কোথাও অন্য কোনো রিসার্চ এর ক্লাসে এই বিষয়টা শুনবেন না। এজন্য আমি এটা শেয়ার করব। ওকে। আ নরমাল রিসার্চ মেথোডলজির বুকে আমরা অনেক কিছু পাই। কিছু জিনিস পাই না। যেটাকে আসলে আমাদের বেশি দরকারি সেগুলোকে নিয়ে একটু শেয়ার করা আরকি। আচ্ছা। তো এর মধ্যে হলো এটাকে যখন আমি একটা এই ৪ টা অবজেক্টিভ তো আমার কাছে আসছে। আসার পরে আমি যদি চিন্তা করি যে ভাই আমি তো পিওর সায়েন্স এর একজন মানুষ। এখানে আসলে ইসলামের পারপাস কিভাবে সার্ভ করব? অথবা আমি ভাই ফার্মেসির একজন মানুষ। এখানে ইসলামের পারপাস কিভাবে সার্ভ করব? আ এরকম অনেকগুলো ডিসিপ্লিন বা আমি ইঞ্জিনিয়ারিং এর মানুষ। আমি বানাচ্ছি ঘরবাড়ি। এখানে ইসলামের পারপাস কিভাবে সার্ভ করব? এটা কমন একটা বিষয়। এটা মেথোডলজি, রিসার্চ মেথোডলজি এটা কিভাবে আসে? এখানে যে বিষয় সেটা হলো যে ইন্টিগ্রেশন করা। অবশ্যই আমি যে কাজটা করি সেই কাজের মধ্যে আমাকে আমার রিসার্চ ফিলোসফিটাকে আমাকে এর মধ্যে ইমপ্লিমেন্ট করা যাবে। একটা হলো যে টাইপস অফ রিসার্চ। আমি কি টাইপস এর রিসার্চ করি? একটা এটা কি এপ্লাইড রিসার্চ? না এটা হলো যে পিওর রিসার্চ, না এটা মিক্সড পিওর এপ্লাইড। তো এই টাইপস অফ রিসার্চটাকে আমি এখানে আনবো। আনার পরে যদি আমি দেখব এটা হলো এপ্লাইড ইকোনমিক্স অথবা এপ্লাইড রিসার্চ বেসে যেটা আসতেছে। তাহলে এপ্লাইড রিসার্চ এর মধ্যে কি? আমি দেখতেছি এটাকে আসলে এই যে একটু আগে যে ইসলামের মেইন ৪ টা সোর্স এই ৪ টার সাথে এটা কোন জায়গায় মিলে? এটাকে ইন্টিগ্রেশন করে নিয়ে আসবো আমি। আমি একজন রিসার্চার হিসেবে আমার একটা কাজ হবে এটা। যে ওকে আমার এই কাজটাকে এটার সাথে ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা যেটা বলছি না মুসলিমের বা মুমিনের সকল কাজ হলো আমল বা সব কাজগুলোর জন্য সে কিন্তু আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাবে। তো যদি আমার যদি এই রিওয়ার্ড এর জন্য চিন্তা করি তাহলে আমাকে কাজটাকে এভাবে ইন্টিগ্রেশন করতে হবে। না, এরপরে আমি আসি যে এটাকে আমার রিসার্চ প্রসেসটাকে রিসার্চ কোয়েশ্চেনস এবং যে রিসার্চ প্রপোজাল এটাকে রিসার্চ ডিজাইন এ কিভাবে নিয়ে আসবো? এখানে আমরা এটা বিষয়গুলো নিয়ে কথা বলি। আচ্ছা, বাকিগুলো মোটামুটি বলছি এগুলো আচ্ছা। ওকে। আ ইন্টিগ্রেশন এর জায়গাগুলো ডিটেইলস বললে আপনাদের কাছে বোরিং হয়ে যাবে। তাই এগুলো একটু সাম আপ করব। আচ্ছা। আ এই পর্যন্ত যেটা বলছি এটা নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? জি ভাইরা, হ্যান্ড রেইজ করতে পারেন যদি কোয়েশ্চেন থাকে। জি, মাসুদ ভাই। ভাই ওই আ সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর ব্যাপারটা যে বললেন যে আমাদের টার্গেটটা কি থাকবে আসলে পিওর সায়েন্স এর যদি হয়ে থাকি। এই হুম। জায়গায় ইসলামের কোন জিনিসগুলো আমাদের মানে টার্গেট রাখা দরকার?
একটু যে আরেকটু যদি একটু ছোট করে বিস্তারিত বলতেন যদি আরকি। আমার ওই মনে হয় ওই scientific distance তো ঠিক আছে। এম্পাইরিক্যাল আরকি এক্সাম্পলস আছে আরকি। আচ্ছা। ওকে। এই মাসুদ ভাইয়ের কোশ্চেনের রিলেভেন্ট আর কোনো কোশ্চেন কারো আছে কিনা? জাভেদ ভাই আপনার কোশ্চেন কি প্লিজ আনমিউট করবেন। জি, আসসালামু আলাইকুম ভাই। আমি যে কোনো কনসেপ্ট ধারণ করার পরে এটা অন্য কেউ লিখছে কিনা তা কিভাবে দেখবো? এক। দ্বিতীয় হলো গিয়ে কমার্সের আমরা তো কমার্স থেকে বিলং করতেছি। যে ইকোনমিক্স, ইসলামিক ইকোনমিক্স এটা কিভাবে ইয়ে করতে পারবো? মানে ইসলাম এবং ইকোনমিক্স কোনটা কন্ট্রাডিক্টরি না অর্থনীতি নিয়ে এটা কিভাবে ইয়ে করতে পারবো? একটু কনসেপ্টটা ক্লিয়ার করলে একটু ভালো হতো। আচ্ছা। ওকে। আমিনুল ভাই, ভাইদের কোশ্চেনে আমি সত্যি খুব মানে আশাবাদী যে গতানুগতিক জাস্ট হলো রিসার্চের জন্য ওনারা আসলে রিসার্চার হবে। তো ১ম ভাই যেটা বলছেন, মাসুদ ভাই যে কোয়েশ্চেনটা করছেন যে আমি এপ্লাইড ইকোনমিক্স মানে এপ্লাইড সায়েন্স বা এই জায়গাগুলোতে কেমন যাবো? আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন আপনি একটা বাড়ি বানাবেন। তাই না? মনে হয় না যে ভাই এখানের মধ্যে ইসলাম কিভাবে আসবে? হ্যাঁ? এখন আপনি যে একজন ইঞ্জিনিয়ার বাড়ি বানাচ্ছেন, আপনাকে বাড়ির মধ্যে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আচ্ছা, আ এটা হয়তো বাংলাদেশে আপনি অনেক ক্ষেত্রে খেয়াল করতে পারেন না। যদি আপনি একটু ওয়েস্ট বা অন্য জায়গাগুলোতে দেখেন বা একটু বড় পরিসরে করতে চান, সেখানে আপনি এই বিষয়গুলো খেয়াল রাখতে পারবেন। এক হলো আপনি বাড়ি বানাতে আপনি খেয়াল করতেছেন। এই বাড়ি বানাতে গিয়ে বা এই নির্মাণ ভবনটা যেটা আমি তৈরি করব, এটাতে আমি ওয়াশরুম গুলোকে আমি কোন দিকে দিচ্ছি? ওয়াশরুম গুলোর অ্যান্টি এক্সিট এর জায়গাগুলো কোন দিকে দিচ্ছি? এই ওয়াশরুম গুলোতে মানুষের মানে ক্লিননেস এর বিষয়টা প্রপারলি হচ্ছে কিনা? এরপরে এখানে অজু করার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া যায় কিনা? এরপর হলো যে কেবলার বিধান রাইট উইংটা ঠিক রাখা যাচ্ছে কিনা? আমি কিচেনটা যেখানে দিব সেই কিচেনটা থেকে, যেহেতু প্রত্যেকটা বাড়িতে মানুষ কেন করবে? এই বাড়িতে মহিলারা থাকবে, তাই না? কিচেনে মহিলারা কাজ করবে, আপনার গেস্ট আসবে। তাহলে গেস্টরা মহিলারা কিচেন থেকে কি আসলে পর্দার সহিত অন্য জায়গায় তাদের এন্ট্রি এক্সিট এর জায়গাটা থাকবে কিনা? সেই বিষয়টা আমি মাথায় রেখে কাজ করতেছি কিনা? তার পরবর্তীতে আমার এই বাসার ভিতরে মানুষ বাসার ভিতরে থাকবে, সে পর্দা নিয়ে থাকতে যাতে পারে। সেই এই ওয়েটা আমি তার জন্য বাসা বানানোর ক্ষেত্রে এটা করতে পারতেছি কিনা। তারপরে হলো যে এই বাসাটার জন্য আমার আসলে পেয়ার রুমস এর ব্যবস্থা রাখতেছি কিনা, কিডস এর জোনের বিষয়গুলো করতেছি কিনা। তারপরে হলো যে এটা যে বাসাটা করতেছি এটা আসলে মানে এটার মধ্যে যে ইনগ্রেডিয়েন্ট গুলো ইউজ করতেছি সেগুলো আসলে ভালো কিনা বা সেগুলো দিয়ে আসলে মানুষের জন্য উপকার কিনা। এখানের মধ্যে আমি যেগুলো দিচ্ছি এগুলো আসলে একটা বিষয় হলো যে আপনি যখন সুদ যেমন হারাম, গারারও হারাম। যে আমি যে বাড়িতে যে ইনগ্রেডিয়েন্ট গুলো দিব বলছি সেগুলো আমি দিচ্ছি কিনা। প্রপারলি বাড়ির যে অ্যাসেসমেন্ট করার কথা সেই অ্যাসেসমেন্ট গুলো করতেছি কিনা, যে স্ট্যান্ডার্ড গুলো ফলো করা সেই স্ট্যান্ডার্ড গুলো ফলো করছি কিনা। যদি আমি একজন শুধু ইঞ্জিনিয়ার হই, সেখানেও যদি আমি এই রুলস গুলো ফলো করি, দ্যাট মিনস I just serve to Allah subhanahu wa ta'ala and his protection. আশা করি বোঝা গেছে। তো ঠিক যারা ডাক্তার, যারা সায়েন্টিস্ট অথবা যারা ধরেন ফার্মাসিস্ট, তাদেরটা তো আরো বেশি। যে আপনি একটা মানুষকে বাঁচানোর কাজে সাহায্য করছেন, যেন আপনি পুরো উম্মাহকে বাঁচানোর জন্য সাহায্য করছেন। তো ঠিক এইরকম ভাবে আমরা প্রত্যেকটা কাজকে দেখতে পারি যে আমার এই কাজটাকে প্রপারলি হচ্ছে কিনা, এটার সাথে ইসলামের যে প্রিন্সিপাল গুলোকে আমি সার্ভ করতে পারতেছি কিনা। মাসুদ ভাই, আশা করি ওনার উত্তরটা ক্লিয়ার হওয়ার কথা। জি ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই। এর পরবর্তীতে জাভেদ ভাই যেটা বলছেন যে ইকোনমিক্স এর জায়গা, যেহেতু আমরা এই আপনার মতো এই কোশ্চেন গুলো যখন আমিও অনার্সে ছিলাম, আমার মনেও বারবার ঘুরপাক খাইতো। কারণ আমি একই সাথে একজন মানুষ ছিলাম যিনি মাদ্রাসা থেকে পড়ে এসে অ্যাকাউন্টিং এ ভর্তি হয়ে গেছে। আর অ্যাকাউন্টিং এ ভর্তি হওয়ার পরে আমার ১ম ঘটনাটা ঘটছে এরকম। আমার স্যার ভদ্রলোক, উনি ক্লাসের মধ্যে শুধু বলতেছে জাবেদা, জাবেদা, জাবেদা। উনি তো জাবেদার গল্পই বলতেছে, কিন্তু আমি তো আর বুঝতে পারি না জাবেদাটা কি। আমার সাথে যে ফ্রেন্ড বসা সে হলো নটরডেম থেকে আসা। আমি তাকে ক্লাস শেষে জিজ্ঞেস করেছি, আমি বললাম জাবেদাটা কি? বুঝতে পারছেন? আমার আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা ছিল এরকম। তো তো বাস্তবতা হলো এই ইসলামিক ইকোনমিক্স বা ইসলামিক ফাইন্যান্স এটা আমরা কিভাবে ডেভেলপ করব? কোরআনে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সবগুলোর কথা বলা আছে। কোরআনের শেষ ২ টা আয়াত যেগুলো নাজিল হয়েছে, আমরা যে শেষের দিকে ৩-৪ টা আয়াত দেখি।
আল্লাহ সরাসরি সূরা আলে ইমরান শেষের দিকে আমরা তো মনে করেন একটা আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু আল ইসলামু দীন। এটা হলো লাস্ট আয়াত। এটা লাস্ট আয়াত না। এটা হলো এই আয়াতটা নাজিল হয়েছে বিদে হজের ভাষণের দিন। এটা হলো ওই দিনের বিষয়। কারণ ওই দিন মনে হয় ইসলামকে ঘোষণা দিয়ে দিয়েছে শেষ। এরপরে যে আয়াতগুলো নাযিল হয়েছে সেখানের মধ্যে আল্লাহ সরাসরি বলছে যারা সুদের সাথে কাজ করবে তাদের সাথে আল্লাহ জিহাদ ঘোষণা করছে। আপনারা বুঝতে পারছেন? কিন্তু সেটা নিয়ে আমাদের খুব বেশি একটা কনসার্ন নাই। আমরা সুদকে খুব কমনলি মাথা পেতে মেনে নিয়েছি। এটা হতেই পারে। তো এখন এই সুদের এগেইনস্টে বর্তমান যে ইকোনমিক সিস্টেমটা ডেভেলপ হয়েছে সেটা হলো বেসড অন ইন্টারেস্ট। ইন্টারেস্ট বেসড ইকোনমিক্যাল সিস্টেম। এখন এটার অপোজিট যে জিনিসটা সেটা হলো ইসলামিক ফাইন্যান্সিং, ইসলামিক ইকোনমিক্স। ইসলামিক ইকোনমিক্স এর জায়গাতে যেটা ইসলামিক ইকোনমিক্স এর জন্য আমাদেরকে মাকসাদের শরিয়া ভালোভাবে জানতে হবে। মাকসাদের শরিয়া যখন আমরা ভালোভাবে আমরা ফার্স্টলি তো আমাদের অবশ্যই মানে সোর্স গুলো জানতে হবে যেটাকে আমরা বলি প্রাইমারি এবং সেকেন্ডারি সোর্সে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, ইস্তেসরা, ইসরাফা, মুরাব, আফ এগুলো জানতে হবে। এর সাথে না আমরা যে রিসার্চ ক্লাসিফিকেশন এগুলো জানবো। ফাইনালি যে বিষয়টা সেটা হলো আমাদেরকে অবজেক্টিভস গুলো ভালোভাবে জানতে হবে। ইসলামের অবজেক্টিভস গুলো কি? আমার এই রিসার্চ দ্বারা ইকোনমিক্স এর এই বিষয়টা যেমন ধরুন আমরা একটা জানি ইসলামিক ফাইন্যান্সের জায়গায় আপনি কোন জায়গায় ফাইন্যান্সিং করবেন? দেখা যাক কোন একটা এগ্রিকালচারাল আপনি ফাইন্যান্সিং করবেন। এগ্রিকালচারাল আপনি ফাইন্যান্সিং করবেন ধরেন আপনি আম আ কি বলা যায়? আঙ্গুরের ক্ষেত বানাবেন অথবা আখের ক্ষেত বানাবেন। আমি মনে হয় আপনাদের এই ক্লাসে আগে ওইটার ঘোষণা যে বাংলাদেশে যেমন আপনি আখ বানাবেন কেন? আপনি কেরুয়ানকোনে এই আখগুলো সাপ্লাই দিবেন। এখন কেরুয়ানকোং তারা কিন্তু এখন আর তাদের উদ্দেশ্য কিন্তু চিনি বানানো। তাদের এখনো চিনিতে লস হয় কিন্তু তাদের মদ বানাতে লাভ হয়। এখন মাকাসেদ কি বলে? যে এটা যে বানাচ্ছে আপনি জানেন আপনি এই প্রোডাক্টটা এখানে এটার জন্য বানাচ্ছেন, বানায় এখানে সেল করবেন এটা দিয়ে এটা তৈরি হবে আপনি এটা করতে পারবেন না। ঠিক এইরকম ভাবে ইসলামিক ওই যে আপনার অবজেক্টিভটা আপনাকে জেনে নিতে হবে। ইসলামিক ফাইন্যান্সের, ইসলামিক ইকোনমিক্স এর কাজ করার হিউজ সুযোগ আছে। হিউজ সুযোগ আছে। এবং এটা করাতে আপনি সরাসরি ইসলামকে অনেক বেশি পরিমাণে মানে আপনি আ নলেজের কয়েকটা জায়গা আছে। দেখেন যে যেমন আমি আমাদের এক বন্ধুর কথা বলছি। তারা এখন ওয়াজ করলে লক্ষ, লক্ষ মানুষ হয়ে যায়। মানুষ তাদের কথা মনোমুগ্ধকর হয়ে শোনে। আলহামদুলিল্লাহ অনেক মেয়েরা তাদের কথা শুনে ইসলামের পথে আসছে। এটা খুব ভালো জিনিস। কিন্তু তারা যেটা করে এটা হলো প্রাইমারি নলেজ, নলেজ শেয়ারিং, নলেজের প্রাইমারি লেভেলে। যেটা আমার নূরানী মাদ্রাসায় যখন আমি যাচ্ছি সেখানে আমার টিচারে সেটাই করে। স্কুলে গেছি আর সেটাই করছে। টিচার আমাদের কি শিখিয়েছে? নলেজ শেয়ার করতে। তার পরবর্তীতে আমরা যেটা আসি নলেজ ম্যানেজমেন্ট। আমরা এই যে এখন যেখানে আছি এটা হলো নলেজ ম্যানেজমেন্ট। যে আমরা শিখতেছি, পলিসি গুলো শিখতেছি, টার্মিনোলজি গুলো জানতেছি, থট গুলো বুঝতেছি, ফিলোসফি গুলো জানতেছি, আইডিওলজি গুলো বুঝতেছি। এগুলোকে বেস করে এটা হলো নলেজ ম্যানেজমেন্ট। দেন আমরা যেটাকে করব সেটা হলো নলেজ প্রোডিউসিং। এটা হলো নলেজের টপ লেভেল। আমরা যখন এই কাজে যাব তখনই হয়তোবা আমরা এই সোসাইটি থেকে আমরা ইবনে খালদুনকে পাবো। আমরা ইমাম ইবনে তাইমিয়াকে পাবো। আমরা আ ইবনে কাইয়ুমকে পাবো। তো এই জায়গাটা আমাদের জন্য হবে তখন। যদি আমরা নিজেদেরকে ইসলামিক ফাইন্যান্স এর জায়গাতে কাজ করতে চাই তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত মুসলিমদের কাছে এই জায়গাগুলো আমাদের ফাইন্যান্সিয়াল জায়গাগুলো খুব বেশি ভালোভাবে না আসবে ততক্ষণ আমরা কিন্তু অনেক জায়গায় পিছিয়ে পড়ব। আজকে বাংলাদেশে যে এ এ ইন্টারিম গভর্নমেন্ট আছে এখানের মধ্যে আ ইসলামকে থটলি বুঝে বা ফিল করে এরকম মানুষ কম কেন? কারণ সেই লেভেলের আমাদের ইন্টেলেক্ট হয়নি। এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে আরকি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে একটা ভালো চাকরি পেয়ে গেলে, ভাই ঠিক আছে চাকরি তো একটা পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার হলো কোম্পানিকে মাঝে মধ্যে টাকা পয়সা দিব। আর দাওয়াত-টাওয়াত দিলে যে একটা ইন্টারনাল প্রোগ্রামে ২-৪ টা বক্তব্য দিবে। এর মাধ্যমে ওমা তওফিক ইল্লা বিল্লাহ এরকম হয়ে যায় আরকি আমরা। কিন্তু আমাদেরকে কিন্তু আল্লাহ কিন্তু এটার জন্য পাঠায়নি। আমরা কিন্তু এটা মাথায় রাখতে হবে। যেহেতু আমরা আসছি দুনিয়াতে খলিফা হিসেবে, রিপ্রেজেন্টেটিভ হিসেবে আল্লাহর। সুতরাং এই রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের কাজগুলো করতে হবে। আর আল্লাহ আমাদেরকে এই ব্রেইন দিছে যেটাকে আমরা নলেজ প্রডিউসিং এর জায়গায় যেতে পারবো। নলেজের টপ লেভেলে যেতে পারার সুযোগ আছে। সুতরাং এজন্য আমাদের এখানে কাজ করার হিউজ অপরচুনিটি আছে। এবং এটা আমাদেরকে করতে হবে। আমরা যদি না করি কে করবে? কারণ এটার জন্য এটা বুঝার জন্য এটা বুঝার মতো যোগ্যতা আল্লাহ সবাইকে দেয়নি। যেহেতু আপনাকে আমাকে এটা বুঝার আল্লাহ সুযোগ দিছে সুতরাং এজন্য আমাকে আপনাকে যদি এই কাজ না করি তখন আমাদের অবস্থা আবার সেই সূরা নিসার ওই মানুষগুলোর মতো হয়ে যাবে। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমা আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ আমাদেরকে ওখান থেকে হেফাজত করুক। জি, আশা করি জাভেদ ভাই আপনার বিষয়টা আমি একটু সহজ করার চেষ্টা করছি। আমি জানি না আপনি কতটুকু কনভিন্স হয়েছেন। ভাই যে আমার আমাদের আরেকটা কোয়েশ্চেন ছিল ভাই। আমি কোনো কনসেপ্ট ধারণ করলাম, এটা অন্য কেউ করছে কিনা এটা দেখার জন্য বা বোঝার জন্য কি টার্ম ইউজ করতে পারি? ওকে।
হ্যাঁ, এটা যখন এখন আমাদের কাছে অনেকগুলো সেকুলার আমরা রিসার্চ গেটওয়ে গুলোতে চলে যাই। যেমন আমরা Google Scholar যাই। Google Scholar আপনি যে টপিক নিয়ে কাজ করতেছেন, তা আপনি সেই টপিকসটা লেখেন, দেখেন Google Scholar এ হিউজ পরিমাণে সেই এরিয়া, নট জেনারেল Google, আপনি Google Scholar দেখেন। একটা প্রাইমারি লেভেলে। Google Scholar এ গেলে তখন দেখবেন যে এটার উপরে কতগুলো রিসার্চ হয়েছে। আপনি সেটা দেখতেছেন। এর পরবর্তীতে আপনি রিসার্চ গুলোকে আপনি তো এখন তো লিটারেচার রিভিউ কিভাবে করতে হয় এগুলো এই ক্লাসগুলোতে শিখতেছেন। হ্যাঁ, তখন আপনি লিটারেচার রিভিউ করে আপনি পড়তেছেন, দেখা যায় একটু কিভাবে লিটারেচার রিভিউ প্রপারলি করব। তখন আপনি দেখবেন এই কাজ কারা করছে, কতটুকু করছে, বা এই কাজটা হয়েছে কিনা। পৃথিবীতে নাথিং নিউ, আবার পৃথিবীতে কোনো কিছু হয়নি। আপনি যদি চিন্তা করেন পৃথিবীতে কি কাজ হয় না, এমন কোনো কাজ না যেটা পৃথিবীতে হয় না, সবকিছু হইছে। এখন তাহলে কি আমি আপনি করব? না, আমি আপনি করব। কি যে যেখানে কাজ করছে সেই কাজের গ্যাপটা কোথায়? সেই গ্যাপটাকে ফাইন্ডিংস করে আমরা পরবর্তী কাজে যাব। তাহলে এটা হলো আমরা ফার্স্টে যে রিসার্চ সার্চিং ইঞ্জিন গুলো ব্যবহার করব। এর মধ্যে একটা হলো যে রিসার্চ গেটওয়েতে মানে হলো যে আমরা যদি যাই রিসার্চ গেটওয়ে করতে পারি, এটা একটা ইজি হতে পারে। আরেকটা হতে পারে আমাদের Google Scholar হতে পারে। এরপরে মেন্ডেলিনা তাদের সাইট হতে পারে। তারপর জুটোরি হতে পারে। এছাড়া তো এখন আরেকটা আপনাদের জন্য সহজ আছে, এস সাইট আসছে। তারা অনেক ক্ষেত্রে এগুলো সামারি করে দেয়। তারপর আপনাদের এই ChatGPT সহকারে যারা আসছে, হ্যাঁ, এগুলো সবার মধ্যে আপনি ইনফরমেশন গুলো পাচ্ছেন। ওকে, এটার এই কেন্দ্রে কি একটা সামারি আছে। আপনি যেটা চিন্তা করছেন, আপনি তাকে কিওয়ার্ড দিচ্ছেন, সে আপনাকে রেজাল্ট দিচ্ছে। তো এগুলোর মাধ্যমে আপনি আসলে ওভারঅল বিষয়টা খুব সহজেই জানতে পারতেছেন। এই কাজ কতটুকু হয়েছে, কি হয়েছে। তখন আপনি দেখা যায় ওইটুকু পড়ার পর আপনি আরো পাচ্ছেন, ওকে আমি তো চিন্তা করছি এটা হয়তোবা কাজ এটা এরকম হয়েছে, তাহলে আরেকটা প্রবলেম আপনি এখানের মধ্যে পাবেন। জাস্ট আ আপনাকে একটু পড়তে হবে। একটু দেখতে হবে। এরপরে জি আপনি ভাই। একটা জিনিস করার পরে সেটাকে আরেকটা জিনিস যে আমি একটা জিনিস লিখছি, ওকে ফাইন, এটা কি আসলে অরিজিনাল কিনা না এটা অনেক অলরেডি কেউ করে ফেলছে। সেটাকে তো আপনি চেক করতে পারতেছেন টার্নিটিং দ্বারা। টার্নিটিং এ আপনি আপনারটা লিখে সাবমিট করে মানে তাকে দিয়ে চেক করালে সে বলে দিচ্ছে, হ্যাঁ, এই কথা অলরেডি আ অমুক আল্লাহর ওলি বলে ফেলছে। অথবা অমুক বান্দা অলরেডি আমাদের এটা অলরেডি বলে এগুলো ফেলছে। ক্লাস হয়ে গেছে। আমাদের ভাইরা মনে হয় জয়েন করেন নাই এভাবে, তো যারা লিটারেচার রিভিউ বাকি যেগুলো সবগুলো বিষয়গুলো অধিকাংশ। জি। আর হলো ভাইয়া, একটা ঘোষণা, আপনাদের এখন অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হয়েছে। প্লিজ চ্যাট বক্সে লেখার প্রয়োজন নাই। কন্টিনিউ করেন। আর আব্দুল হাকিম ভাই মনে হয় হ্যান্ড রাইজ করছেন সর্বশেষ। আমার কোয়েশ্চেন নিয়ে ভাই মনে হয় সামনের দিকে এগিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। হাকিম ভাই, আপনি প্লিজ আনমিউট করে কোয়েশ্চেন করবেন। আসসালামু আলাইকুম। হুম। আমার প্রশ্ন হলো যে আমি সমাজ বিজ্ঞানে পড়ি। তো অপরাধ বিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে গবেষণা করব। এটা আসলে ইসলামের জন্য আমি কিভাবে কাজে লাগাতে পারি? আমার ফিল্ডটা আমি কিভাবে সেট করতে পারি? ভাই আমার সাথে যোগাযোগ করিয়েন। আমি আইআর পলিটিক্যাল সায়েন্স আইআর স্টুডেন্ট ইনশাআল্লাহ। তো ভাই একটু শর্ট অ্যান্সার দিতে পারেন ইনশাআল্লাহ। ওকে। ওইটা তো উনি ওই ভাই বলে দিছে। উনি আপনাকে এটা দেখবে। মেইন একটু আগে আমরা যে রিসার্চ এর থট গুলো নিয়ে কথা বলছি। যে আপনি যখন আপনার ইন্টিগ্রেশন এর জায়গাটা যখন যাবেন এখানের মধ্যে, যে আমার এই মিনিং গুলো, আমি যে কাজটাই করি না কেন সেগুলো এই মিনিং গুলো আমি আর পড়তেছি কিনা। যখন আমার এই মিনিং গুলোর মধ্যে পড়তেছে, তখন এখন আপনি বলতেছেন যে ভাই জাস্টিস অথবা ক্রিমিনাল ল, অথবা এখানে দেখেন ক্রিমিনাল ল বলেন বা জাস্টিস, সোশ্যাল সায়েন্স যেটাই বলেন না কেন, আ মানুষের জন্য কাজ করার সুযোগ যেটা আপনার সরাসরি আছে। আ যদি গত ১৫ বছর বাংলাদেশকে দেখেন, বাংলাদেশের মেজরিটি আমি কিছুদিন আগে এখানে আ আইআইটিতে একটা স্পিচ দিছিলাম। তো সেখানে বললাম যে আমরা আসলে মেজরিটি, বাট হলো যে আমাদের রাইট ছিল মাইনরিটি। এটা হলো বাস্তবতা। কিন্তু আমাদের পক্ষে কেউ কথা বলে নাই। এখন আপনার জন্য তো এখানে আরো বেশি কথা বলার সুযোগ আছে। যে আমি যে কাজগুলো হচ্ছে এটার দ্বারা আসলে আমার মানুষের মানবতার জন্য। মানবতাকে আপনি কিভাবে সেভ করবেন? এখন মানবতা মানেই না ওই যে আ নির্দিষ্ট কিছু শব্দ আছে না যেটার এগেইনস্ট এ অলরেডি ট্রাম্প বলছে যে জেন্ডার হবে ২ টি। হয়তো পুরুষ মহিলা এর বাহিরে যা কিছু আছে সেগুলো সে মানে না। তো এরকম অনেকগুলো এই সমস্ত জিনিস আমাদেরকে খাওয়াচ্ছে। এখন আপনি কি ওইগুলোর রাইট নিয়ে কাজ করবেন? নাকি আপনি আসলে মেইন প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল এর মধ্যে কাজ করবেন সেটা আপনার বিষয়। হ্যাঁ? আশা করি এগুলো যেহেতু রেকর্ড হচ্ছে এগুলো অনেক কিছু অফেন্ডলি বলা যাবে না। আ পরবর্তীতে আমরা হয়তো কথা বললে এগুলো অনেক কিছু বলা যেতে পারে। আর ভাই আপনাকে এটার উপরে ডিরেকশন দিবে ইনশাআল্লাহ। জি ভাই। ভাই অ্যাটেন্ডেন্স লিংক পাই না তো ভাই। প্লিজ ভাইয়ারা আপনারা অ্যাটেন্ডেন্স নিয়ে এত এই হচ্ছেন কি, আমি তো বললাম যে এখন অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি। অ্যাটেন্ডেন্স যদি এখন দেই আপনারা অনেকে বের হয়ে যাবেন। আমাদের তো এক্সপেরিয়েন্স আছে। সো ভাই আপনি কন্টিনিউ করেন প্লিজ। জি, থ্যাংক ইউ ভাই। আমাদের আর ১৫ মিনিট টাইম আছে। আমি আবার বের হব।
তো আমরা কোয়ালিটেটিভ আর এর পরবর্তীতে আমি আপনাদের সাথে সর্বোচ্চ সহজ করে বলার চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝার একটু সহজ হয়। কারণ এই কথাগুলোকে কাব্যিক ভাষা বা বইয়ের ভাষা বললে খুব বেশি বুঝার সম্ভাবনা নাই বা বুঝতে একটু ভাই কষ্ট আমি একটু 5 মিনিট একটু নামাজ পড়তে গেলাম। আপনি 5 মিনিটে কন্টিনিউ করিয়েন। কেউ কোশ্চেন জি, না করে। ইনশাআল্লাহ। ওকে। বাকি তাহলে এখানে আমাদের যেটা আমরা এখন যাবো যেটা সেটা হলো অ্যাপ্লিকেশন অফ কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ালিটেটিভ রিসার্চ এ কোন বিষয়গুলো আমরা অ্যাপ্লিকেশন করব। এর মধ্যে হলো যে কোয়ালিটেটিভ রিসার্চ কি ধরনের হয়ে থাকে? একটা হলো এটা হয় এক্সপ্লোরেট এখন যখন আমরা এক্সপ্লোরিং করব, এক্সপ্লোরিং কি করব? যেমন কোন একটা নির্দিষ্ট ঘটনা ঘটছে। সেই ঘটনাটাকে আমরা এটাকে একটা ভিউ দাঁড় করাবো। ধরেন বাংলাদেশে একসময় শাপলা চত্বর ঘটছে। বাংলাদেশে অথবা ধরেন জুলাই ঘটছে অথবা বাংলাদেশে ২০০৯ এর পরে যে ঘটনাগুলো ঘটছে। তো এগুলোর উপরে যেটা একটা কেস, নির্দিষ্ট একটা কেস হইছে। মানে একটা কেস বলতে একটা ঘটনা ঘটছে। সেই ঘটনাকে বেস করে প্রসেস করুন। অথবা আরেকটু বইয়ের ভাষায় যদি আমরা চলে আসি সেটা হলো যে ধরেন ২০০৭-৮ সালের দিকে ওয়ার্ল্ডের ইকোনমিক্যাল ক্রাইসিস হইছে। কেন হইছে? অথবা ধরেন কোম্পানিগুলোর দিকে যদি তাকাই, নোকিয়া কোম্পানি কেন হারাই গেছে? সিমেন্স কোম্পানি কেন এখন নাই? হ্যাঁ? তো অথবা সনি এরিকসনের এখন এই অবস্থা কেন? এরকম আমরা জায়ান্ট কোম্পানিগুলো কেন নির্দিষ্ট টাইম পরে তারা হারাই যাচ্ছে? কেন তারা নিজেরা টিকে থাকতে পারতেছে না? একটা নির্দিষ্ট ঘটনাকে এইগুলোকে বেস করে যেটা সেটা আমরা এক্সপ্লোরিং করি। আর এক্সপ্লোরিং এর আরেকটা বিষয় হলো যে এরপরে যেটা সেটা আমরা এক্সপ্লেনিং করি। এক্সপ্লেনিং হলো যে প্রসেস অর বিহেভিয়ার। যেমন ধরেন আমরা যদি দেখি আমরা বাংলাদেশের মানুষ খুব অল্পতে আবেগে আপ্লুত হয়ে যায়। আবার খুব অল্পতে আমাদের অবস্থানটা শেষ হয়ে যায়, ঝিমিয়ে যায়। যার কারণে আমরা ১৫-১৬ বছর পর্যন্ত যেভাবে আমাদেরকে পিটাইছে, আমরা মাইর খেয়েছি, মাইর খেয়ে একটু কান্না করছি, কান্না করে আবার বাচ্চাদের মতো ভুলে গেছি। আমরা একেবারে আমাদের ইমোশনটা বাচ্চাদের মতো। কারণ বাচ্চার যখন কোনো কিছুর দরকার সে খুব চিল্লাপাল্লা করে কান্না করে। আর যখন একটু পরে তাকে অন্যদিকে ডাইমেনশন করে সে আগেরটা ভুলে যায়। তো আমাদের মধ্যে কিন্তু সেই ইমোশনটা বাচ্চাদের মতো। মানে বাচ্চাদের মতো আমরা নিঃসব মানুষ। এইজন্য তো আমাদের বিহেভটা হলো এরকম। এই বিহেভটাকে বেস করে আমাদের রিসার্চ এর একটা বিষয় আছে এক্সপ্লেইনিং। আরেকটা হলো ডেস্ক্রাইবিং। এটা হলো আ নন নিউমেরিক্যাল ডাটাকে বেস করে যেই রিসার্চটা করা হয়, ইস্যু যেমন ইন্টারভিউ বেসিস করা হয়। তার পরবর্তীতে আপনি দেখতেছেন যে হয়তো আপনি বাজারে যাচ্ছেন, বাজারে গিয়ে দেখতেছেন মানুষ কি করে। আ আমি গত সপ্তাহ আমাদের এই আপনারা হয়তো কেউ হয়তো জয়েন করছেন। ওখানে হতে পারে। যে ওখানে আমি বলছিলাম যে ধরেন আপনি যদি নিউ মার্কেটে যান, তখন আপনাকে চিন্তা করতে হবে আমি ওখানে গিয়ে যে সে যদি এটা ২,০০০ বলে আমাকে এটাকে শুরু করতে হবে ৳৩০০ থেকে। হ্যাঁ? যেহেতু আমরা ওই এরিয়াতে থেকে বড় হইছিলাম এইজন্য। আ প্যান্টের দাম এখন কত আমি জানি না। যে তখন যতই প্যান্টের দাম বলুক না কেন, দাম ১ম শুরু করতে হবে ৳১৫০। হ্যাঁ? গেঞ্জি যতই বলুক না কেন ৳৭০, ৳৫০ এরকম থেকে। তো এটা একটা বিষয় থাকে আমাদের বিহেভিয়ার যে ওকে আমি এখানে গেছি এটার সাথে আমাকে একটা বার্গেনিং করতে হবে। তো এই জিনিসটা আমি যখন এটার সাথে ইন্টারনালি এনগেজ সেটা হলো আমাদের একটা বিহেভিয়ার বা আমাদের ডেসক্রিপ্ট একটা বিষয় জানা। আর যদি আমি দেখি ওকে আমি এখন আননোন ফেস ধরেন আমি এখন আ ইন্ডিয়াতে গেলাম। আমি দেখব ইন্ডিয়ার মানুষের আসলে তাদের কনজিউমিং ক্যাপাসিটি কেমন? তারা কি ধরনের কেনাকাটা করে? তারা কিনতে গিয়ে কোন বিষয়গুলোকে খেয়াল করে? অথবা যেকোনো জায়গায় আমি গেলাম। ওই দেশের মানুষের নেচার গুলো কেমন? ওই দেশের মানুষগুলো ওর ফুড হ্যাবিট কি? বা তারা কি ধরনের যেমন আমরা দেখি মিডল ইস্টের মানুষ অনেক বেশি পরিমাণে অ্যাগ্রেসিভ হয়। তারা খুব বেশি পরিমাণে শাউট করে। আবার আপনি যদি ওয়েস্টে এইসব দিকে আসেন সেখানে দেখবেন মানুষ একটু কাম। তারা সহজে চিল্লাপাল্লা করে না। হ্যাঁ? আপনার সাথে সেই সহজে ঝামেলা করে না। কেন করে না? এখানে এর বিহেভিয়ারাল বিষয়গুলো এগুলোকে আপনি আ এই কোয়ালিটেটিভ রিসার্চ এ আসে আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়টা। এরপর আসে আমি এটাকে কালেক্টিং করব। কিভাবে কালেক্ট করব? আমি কি ওদের থেকে ফোকাস গ্রুপ ইন্টারভিউ করব না সরাসরি ফেস টু ফেস ইন্টারভিউ করব না তাদেরকে আমি অবজার্ভ করব। এই অবজার্ভ এর মধ্যে আমি কি পার্টিসিপেন্ট হব নাকি আমি নন পার্টিসিপেন্ট হব? কি আমি অবজার্ভার হব? এইভাবে আমরা আমাদের এই কোয়ালিটেটিভ রিসার্চ এর অ্যাপ্লিকেশন গুলো ইউস করে থাকি। এবার আসি একটা কোয়ালিটেটিভ রিসার্চ এর আসলে আমাদের যে প্রসেস গুলো ইউস করি সেখানে আমাদের যে বিষয়গুলো থাকে। ১ম হলো আমি একটা রিসার্চ একটু আগে আপনাদেরকে বলছিলাম কোয়ালিটেটিভ রিসার্চ এর যে আ ফিলোসফির বিষয়। ফিলোসফিতে বলছি আমি আপনাদেরকে প্যারাডাইম থেকে শুরু করছি একেবারে কনসেপ্ট পর্যন্ত। এখন এটাকে আমরা যদি ওখান থেকে এসে জাস্ট রিসার্চ আমি একটা রিসার্চ পেপার লিখবো। রিসার্চ পেপার লিখার জন্য আমি ১ম এ কিছু পয়েন্ট আউট করব। একটা রিসার্চ আমার এই পয়েন্ট গুলোকে আমাকে ফাইন্ডিংস করতে হবে। ধরেন আমি এখন আ আমি যেহেতু ইসলামিক ফাইন্যান্স নিয়ে বেশি ইন্টারেস্টেড বা কাজ করি। তো
আমার এখানে যদি যে বিষয়টা থাকে সেটা হলো যে ওকে ইসলামিক ফাইন্যান্সের প্রবলেমটা নিয়ে কোনো একটা আমরা প্রবলেম আমরা অপরচুনিটি নিয়ে কাজ শুরু করলাম। তাহলে আমি দেখতেছি এখানে প্রবলেমটা কি? প্রবলেম স্টেটমেন্ট কি? কি প্রবলেমের কারণে এই বিষয়গুলো যে মানুষ কেন আ সুদ ভিত্তিক ব্যাংক থেকে লোন নিচ্ছে? অথবা মানুষ কেন আ সুদের কাজের সাথে ইনভলভ হচ্ছে? তাহলে এটা একটা প্রবলেম যে সেই লোক তো মুসলিম, সে তো নামাজ পড়ে, সে তো হজ করতে চলে যায় বছরে। তারপরে সে কেন সুদী লেনদেন করতেছে? এ এটা কিন্তু তখন আমি একটা ফ্যাক্ট, একটা গ্যাপ খুঁজে পাই। ওকে, এর মধ্যে আমার কাছে তখন এই প্রবলেমটা আমাকে ফাইন্যান্স করার জন্য আমি দেখতে পাচ্ছি কি গ্যাপের কারণে এই সমস্যাগুলো তৈরি হয়েছে। একটা বিষয় হতে পারে তার কাছে আ হালাল ফাইন্যান্সিং এর খুব বেশি সুযোগ নাই, অথবা দেখা যায় প্রপারলি তার কাছে নলেজ নেই, অথবা তার কাছে এই ইনফরমেশনটা আসে না। এরকম, অথবা এই ইসলামিক ফাইন্যান্স গুলোর এই ধরনের অ্যাক্টিভিটিস নেই। এরকম অনেকগুলো প্রবলেম আসে। এটাকে আমরা বলি প্রবলেম স্টেটমেন্ট। এরপরে আমি এই রিসার্চটা কেন করব? রিসার্চ এর পারপাস বলা হয় এটাকে। তো পারপাস এর যে জায়গাটা সেখানে একটা হলো আন্ডারস্ট্যান্ড, যে আমি যে রিসার্চটা করবো এটা আসলে বোঝার জন্য আন্ডারস্ট্যান্ড, আরেকটা হলো এটাকে আমি এক্সপ্লেইন, অথবা আমি এটা এক্সপ্লেইন করবো, অথবা এটা আমাকে ডিসক্রিপ হবে, অথবা এটা ইলাস্ট্রেট হবে, বা এক্সপ্লোর হবে, অথবা কনসেপচুয়ালাইজড হবে। এই পারপাস গুলোর যে কোনো একটা পারপাস এটা যাবে, অথবা এগুলো অনেকগুলো হতে পারে, সবগুলো হতে পারে, কোনো বিষয় না। এটা হলো রিসার্চের পারপাস। দেন আমি যখন দেখলাম আমার কাছে একটা রিসার্চের প্রবলেম আছে, রিসার্চের পারপাস আছে, তখন আমার কাছে আসবে যে রিসার্চ কোশ্চেন বা রিসার্চ অবজেক্টিভ কি, যে আমার এই রিসার্চের অবজেক্টিভটা কি, কি উদ্দেশ্য, আমি কেন এই রিসার্চটা করতেছি। তখন আমি এটাকে কিছু কোশ্চেন দিয়ে এটাকে থ্রো করব, যে রিসার্চ কোশ্চেন কি, এটা কাদের কাছে আমি কোশ্চেনটা করব। তাহলে আমার কাছে কিছু রিসার্চের কোশ্চেন দাঁড়াবে, ওকে এই কারণ হতে পারে, এই কারণে কি হচ্ছে কিনা, অন্য কি কারণ হতে পারে, এরকম আমার কাছে 4টা 5টা 7টা 10টা কোশ্চেন আসবে। এটা হলো আমার রিসার্চের কোশ্চেন। তার পরবর্তীতে আমি যেটা যাবো সেটা আমার রিসার্চের প্ল্যান। রিসার্চের প্ল্যান কি? আমার রিসার্চ ডিজাইন। আমরা একটা বাড়ি করতে গেলে আমার ডিজাইন লাগে, কোনো একটা কাজ করতে গেলে আমাদের একটা ডিজাইন লাগে, যে ওকে আমাদের কোনটার পরে কোনটা, আমরা একটা প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আমরা একটা সেট আপ করি, তাই না? এটা হলো একটা ডিজাইন, যে আগে কি সভাপতি বক্তব্য দেবে, আগে কিনোট স্পিকার থাকবে, কি থাকবে, যেমন আজকের ক্লাসের মডিউল কি থাকবে, হ্যাঁ, প্রথম শুরু হয়েছে কিভাবে শেষ হবে, এটা এইরকম প্রত্যেকটা রিসার্চের একটা ডিজাইন হবে। তো ডিজাইনের মধ্যে এটাকে আমরা তখন এই অ্যানালাইসটাকে, এই রিসার্চে কোন অ্যানালাইজ করব, কিভাবে ডাটা কালেকশন করব, অথবা কি হবে, এটাকে আমরা এই ডিজাইনটা ঠিক করি। দেন যেটা যাব সেটা হবে আমাদের প্যারাডাইমস, যেটা আগের ইয়েতে আমি বলছিলাম যে প্যারাডাইম হবে, অথবা ফিলোসফিক্যাল অ্যাসপেকশন কি হবে, এখানের মধ্যে অন্টোলজি, এপিস্টেমোলজি, এগুলো যা আছে এগুলো নিয়ে আমাদের এখানে থাকবে। তারপর হলো যে আমাদের কাছে এটা আসলে কোন কোয়ালিটি দিয়ে আমি রিসার্চ করবো, এটা কি আমার ডিফেন্ডেবলি হবে, না এটা ক্রেডিবিলিটি হবে। দেন আমি যাবো যেটা সেটা হলো যে ডাটাটা আমি কিভাবে কালেক্ট করবো এবং ডাটা অ্যানালাইসিস করবো কিভাবে। ডাটা অ্যানালাইসিস করলাম, একটা ফাইন্ডিংস পাবো, দেন আমি যেখানে লিখবো বা প্রেজেন্টেশন করব সেটা হলো রিসার্চ রেজাল্ট আউটকাম। তাহলে একটা কোয়ালিটিভ রিসার্চ আমাকে এই 9-10টা পয়েন্টকে উল্লেখ করতে হবে। এটা যেটা ইয়েলমাস 2023 তে সে তার রিসার্চ এই বিষয়টাকে উল্লেখ করছে। তো এটা হলো একটা কোয়ালিটিভ রিসার্চের মেইন প্রসেস। ওকে, এবার আসি, একটু আগে একজন ভাই বলছেন আমি কোয়ালিটিভ ডাটা কিভাবে কালেকশন করব। কোয়ালিটিভ ডাটা কালেকশন করার ক্ষেত্রে আমাদের যে স্ট্র্যাটেজি গুলো ফলো করতে হয়, একটা হলো অবজারভেশন হতে পারে এরকম, যে আমি রাতের বেলা যদি আপনারা কেউ কারওয়ান বাজার গিয়ে থাকেন সেখানে দেখবেন যে কত রকম দেখা যায় মালগুলো আসে, এর মধ্যে একটা বিজনেস শেষ, বড় লরিগুলো থেকে ছোট ট্রাকে আসে আরেকটা বিজনেস শেষ, ছোট ট্রাকগুলো থেকে কারো ঘরে নামে আরেকটা বিজনেস শেষ, ঘর থেকে ভ্যানে বের হয় আরেকটা বিজনেস শেষ, এবার ভ্যান থেকে এগুলো আবার টুকরিতে করে আসে আরেকটা বিজনেস শেষ। তো এখানে কতগুলো বিজনেসের লেয়ার আছে, এটা হলো একটা অবজারভেশনের বিষয়। আবার আম আপনি হতে পারে এর মধ্যে কোনো পার্টিসিপেন্ট হতে পারেন, যে আমি বাজারে গিয়ে কোনো জিনিস কিনবো, যেটা ইনভেস্টিগেশন এর মধ্যে অনেক ক্ষেত্রে হয় যে নিজে এটার সাথে পার্টিসিপেন্ট হওয়া, যেটাকে আমরা পার্টিসিপেন্ট অবজারভেশন হয়। একটা আমি দূর থেকে অবজার্ভ করবো ওকে মানুষ কি করে, অথবা এই দেশের মানুষ খুশি হলে কি করে, দুঃখ পেলে কি করে,
হ্যাঁ, উত্তেজিত হলে কি করে মানুষের যে রিঅ্যাকশন গুলো দেখা সেটা আপনি হয়তো থার্ড পার্টি হিসেবে দূর থেকে তাকিয়ে দেখতেছেন। আপনি এর সাথে ইনভলভ হবেন না। আরেকটা হলো আপনি সেটার সাথে পার্টিসিপেন্ট হবেন। কোন একটা কাজ করাতে আপনি একটা পার্ট হবেন। এটা হলো পার্টিসিপেশন ইন্টারভিউ বা অবজারভেশন। দেন হলো আপনি ইন ডেপথ ইন্টারভিউ করবেন। ইন ডেপথ ইন্টারভিউটা বেসিক্যালি হলো এরকম যে আপনি একটা মানুষকে সেম কোয়েশ্চেন ১ম একবার দিছেন। সে হলো আপনাকে আনসার দিছে। পরবর্তীতে তাকে এই কোয়েশ্চেন গুলোকে আরেকটু ঘুরে ঘাড়ে কয়দিন পরে আবার দিছেন। সে দেখেন কি রেজাল্ট দেয়। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যদি সে বুঝে দেয় তাহলে তার সব অবস্থান সেম থাকবে। আর যদি না হয় তাহলে অন্যরকম হবে। এক্ষেত্রে ওই যে টার্কিশ একজন ফুটবলারের মতো যে তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে বলল যে তুমি এটা বলার জন্য যে ওরা নির্দিষ্ট মানে আমাদের সিস্টারদের বিষয় নিয়ে তাকে বলছো যে তোমাকে এই জন্য পানিশমেন্ট দিল। পরবর্তী তাকে বললো যে কি করা তাকে পানিশমেন্ট দেওয়ার পরে যে যখন আসলো সেটাকে বললো যে আমি আগে যাবো যে দেখি। তার মানে হলো এরকম যে আপনাকে আপনার ইন ডেপথ ইন্টারভিউ যখন আপনি নিবেন সেটা আসলে ঠিক হচ্ছে কিনা বা সে কি কনসাসলি আনসার করতেছে কিনা এটা। দেন হলো আপনি যখন কারো থেকে ইন্টারভিউ নিবেন সেটা হয়তো আপনাকে ডকুমেন্ট হিসেবে কালেক্ট করবেন। সেটা অবশ্যই তার কনসার্ন নিয়ে করবেন যে তাকে কোয়েশ্চেন করবেন, রেকর্ড করবেন। সেটাও তার থেকে আ বা কি বলা যায় লিখিত হতে পারে অথবা আপনি সেটাকে তার কনসার্ন নিয়ে সেটাকে আপনি রেকর্ড করলে কালেক্ট করবেন অথবা আপনি লিখিত রাখবেন, সেটাকে আপনি কালেক্ট করবেন। এরপর আরেকটা হলো ফোকাস গ্রুপ। ফোকাস গ্রুপ হলো যে আপনার নির্দিষ্ট যারা আ টার্গেট অডিয়েন্স সেটাকে ঠিক করবেন। কারণ আপনি যদি এখন আমার আপনি রিসার্চ করতেছেন বাংলাদেশের পলিসি নিয়ে। এখন বাংলাদেশের পলিসি যখন আপনি করবেন, তখন আমরা এই পলিসিতে কারা ম মানে পার্ট হবে, কাদের রোল আছে, তাদেরকে বেস করে আপনি রিসার্চ গ্রুপ ঠিক করবেন। এখন আপনি একজন ডাক্তারের কাছে গিয়ে তো ইঞ্জিনিয়ারের সম্পর্কে ইনফরমেশন নিলে লাভ নেই। আবার ধরেন একজন ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে তো আপনি একজন ইমামের ভূমিকা নিয়ে কোয়েশ্চেন করে লাভ নেই। তাহলে ফোকাস গ্রুপ হবে এটা আমি কাদেরকে নিয়ে রিসার্চ করতেছি। আমি যদি গার্মেন্টস ওয়ার্কারদেরকে নিয়ে কাজ করি, তাহলে আমি গার্মেন্টস ওয়ার্কারদের ইন্টারভিউ নিতে হবে। আমি যদি ওলামাদেরকে নিয়ে কাজ করি, আমি ওলামাদের ইন্টারভিউ নিতে হবে। আমি যদি ডাক্তারদেরকে নিয়ে কাজ করি, আমি ডাক্তারদের ইন্টারভিউ নিতে হবে। আমি যদি ব্যাংকারদের নিয়ে কাজ করি, ব্যাংকারদের ইন্টারভিউ নিতে হবে। আমি যে ডিসিপ্লিনের সেই ডিসিপ্লিনের যারা কি বলা যায় স্টেক হোল্ডার যারা ওইটার সাথে এনগেজড এবং যারা এটা এক্সপার্ট যারা এটা নিয়ে কাজ করে তাদের থেকে আমি ইন্টারভিউ নেব এটা ফোকাস গ্রুপ। এখন হলো যে আমার এই রিসার্চের ক্যারেক্টার টেস্ট ডেটাটা কি হবে? এটা ৩ ধরনের হবে। এক হতে পারে এটা অডিও হবে, ২ এটা টেক্সট হবে, ৩ এটা হয়তোবা আমাদের আ আ কি বলা যায় ভাস্কুলার হতে পারে। যেমন ধরেন অডিওটা হতে পারে এরকম যে আপনি তার থেকে ইন্টারভিউ নিচ্ছেন, ইন্টারভিউ রেকর্ড হবে। তাকে যে বলে যেখানে আমরা একটা পিকচার দিয়েছি এভাবে যে তার সাথে আপনি যখন একটা ইন্টারভিউ নিবেন এভাবে তার সাথে মুখোমুখি কথা হবে। সেটার মধ্যে আপনার নোট ডাউন থাকবে। আবার সেখানে তাকে বলবেন এই রেকর্ডটা আমরা এটাকে অডিও করতেছি সেটা আপনি অডিও রেকর্ডটা ওপেন করবেন করে তারপরে নিবেন। অথবা আপনি এটা থেকে নোট ডাউন করবেন সেটা হতে পারে। ঠিক আছে? এবং এটা হতে পারে এটা ভিডিওগ্রাফি হতে পারে সমস্যা নেই। আবার এটা এরকম হতে পারে যে আপনি একটা ইন্টারভিউ নিচ্ছেন ধরেন আমি বাংলাদেশের কৃষকদের উপরে কাজ করব। তো লোকাল পিপল নিয়ে কাজ করেন এবং সেখানে গিয়ে আপনি প্রমিত বাংলা বলেন। সে যে আপনার কথা বুঝবে না, আপনার আনসারও দিবে না। বা আমার আ আ কোন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বলেন, হবে না। এইজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো তাকে তার লোকাল অ্যাকসেন্স এ তার সাথে কথা বলতে হবে। তার থেকে ইনফরমেশন নিতে হবে। নিয়ে এটাকে তখন আপনাকে ট্রান্সলেট করতে হবে। এটাকে ট্রান্সক্রাইব করতে হবে। ওকে, এটা হলো কোয়ালিটেটিভ রিসার্চ ডাটা কালেকশন এর বিষয়। দেন এটা আমরা ডাটাটা এনালাইসিস কিভাবে করব? ডাটা এক হলো যে আমরা বলছি ইন্টারভিউ ট্রান্সক্রিপ্ট হবে, ডকুমেন্ট হবে। আ তারপরে এটা নোট হবে, ফিল্ড নোট যেটা ওই যে যদি উনি যেটা বলতেছে তার কথাটা তার ভাষায় নিয়ে আপনি এটাকে নোট করবেন। তবে এখানে আবার নিজের মাধুরী মিশিয়ে মনের মাধুরী মিশিয়ে চেঞ্জ করতে পারবেন না। যা সে বলছে তাই আপনাকে লিখতে হবে। যেটা আমাদের সাংবাদিক ভাইয়েরা খুব ভালো করে আরকি, হ্যাঁ? বলছে অমুক বলছে বলে একটা স্টেটমেন্ট দিয়ে দিছে। আসলে ও অমুক তা বলে নাই। এরকম যাতে না হয়ে যায়। দেন আমরা যাব এটাকে আমরা যেটা আসবে একটা হচ্ছে রিয়াল আরেকটা হলো যে অ্যাবস্ট্রাক্ট। এখন বর্তমান যেটা আপনারা একটা কমন বিষয়তে আছেন যে আসলে পার্টিকুলার কোন একটা বিষয়কে আমরা কিভাবে রিসার্চ এর ওয়েতে যাব। দেখেন ১ম এ আমরা এখানে কিছু গ্রাফ দিয়ে আপনাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করি। একটা হলো কোডিং। কোডিং হলো যে আমার কাছে অনেক টাইপস এর ইনফরমেশন আছে। সেই ইনফরমেশন গুলোকে আমি ভাগ করে নিয়ে আসবো। এটা কোন ক্যাটেগরি করে নিলাম। দেন এগুলো আমাকে শর্টেজ করবে। ওকে এই টাইপস এগুলো নিবে। তারপরে এটাকে আমি সিনথেসাইজ করব। হ্যাঁ, গোছায় আনবো। দেন এটাকে আমি একটা থিওরাইজ করব। ওকে এটা কোন থিওরির সাথে যাচ্ছে। তো এইভাবে একটা পলিসি যাবে। আবার যখন আমরা এটাকে যাচ্ছি দেখেন এটাকে আমরা যখন তাহলে কোড থেকে আমরা যাচ্ছি কোথায় ক্যাটেগরিজ। ক্যাটেগরি থেকে আমরা যাচ্ছি থিমে থেকে যাচ্ছি আমরা থিওরি। তাহলে এই যখন ওয়েতে যাচ্ছি এটা হলো আমরা একটা রিসার্চ এর জাস্ট ডাটা কালেকশন এর প্রসেস এ যাচ্ছি। ওকে।
এখন প্রত্যেকটা রিসার্চের একটু আগে আমি আপনাদেরকে বলছি রিসার্চের ৩ টা জায়গা থাকবে। একটা হলো সেটা থিওরি হতে হবে এবং এটা রিসার্চ হবে এবং এটা প্র্যাকটিস হতে হবে। যে আমি একটা রিসার্চ খুব ভালো থিওরি নিয়ে কাজ করছি কিন্তু এটার কোনো প্র্যাকটিস নেই, তাহলে এটা রিসার্চ না। আবার এটা রিসার্চ কিন্তু এটার কোনো থিওরিও না, সেটাও হবে না। তাহলে যখন আমি বলবো এটা রিসার্চ, প্রপারলি রিসার্চ, তাহলে এটার মধ্যে ৩ টা জিনিস একটা ট্রায়াঙ্গুলেশন কম্বিনেশন থাকতে হবে। এটার মধ্যে আপনার থিওরিটিক্যাল কন্ট্রিবিউশন থাকতে হবে, আপনার প্র্যাকটিক্যাল কন্ট্রিবিউশন থাকতে হবে এবং একটা অরিজিনাল রিসার্চ হতে হবে। এই ৩ টা জিনিস যখন একটা জিনিসের কম্বিনেশন হয় সেটা একটা রিসার্চ হিসেবে আসে। এখন কথা হলো যখন আমরা এই রুলস গুলোতে আসবে এটা আসলে কোনটা কি বিষয়। যেমন আমরা যখন থিওরির কথা বলি, থিওরিতে বললাম না যে আমি বললেই থিওরি হবে না, হ্যাঁ? যেহেতু একটা কমন বিষয় আমাদের যারা ওয়াজিন ওনারা দেখবেন কমন কিছু ডায়লগ দিবে। একটা হলো যে আ বিদেশের বিজ্ঞানীরা গবেষণা করছে। কোন বিজ্ঞানী গবেষণা করছে সে জানে না। হ্যাঁ? এরপরে হলো যে অমুক ইউনিভার্সিটিতে এই গবেষণা হয়েছে। কোন ইউনিভার্সিটিতে সে জানে না। তো এইরকম বললে আরকি হবে না আরকি। বেসড অন আসলে থিওরিটা একটা বিষয় হলো যে আমরা যখন থিওরি বলবো সেটা হলো যে এটা একটা সিস্টেমেটিক এক্সপ্লেনেশন থাকবে এবং এটা অবজারভেশন থাকবে এবং এটা রিলেটেড হতে হবে পার্টিকুলার অ্যাসপেক্ট এবং এটা অবশ্যই সেটার সাথে ওরিয়েন্টেড নিয়ে কাজ করতে হবে। তারপরে এটাকে যদি আমরা কোয়ান্টিটিভে যাই সেখানের মধ্যে একটা হাইপোথিসিস এর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এবং এটার মধ্যে হলো যে লিঙ্ক আপ ডেভেলপ করতে হবে। এটা দিয়ে এটাকে যখন আমরা এই কনটেক্সট এ নিয়ে যাই সেটাকে আমরা থিওরি বলি। আর রিসার্চ হলে এটা অবশ্যই অ অ এক্সপ্লোরেটরি হবে অথবা ডেসক্রিপটিভ হবে বা এক্সপ্লেনেটরি, এভাবে এটা একটা রিসার্চ হিসাবে আসবে। আর প্র্যাকটিস হলো রিয়াল ওয়ার্ল্ড এর অরিজিনাল প্রবলেম বা অরিজিনাল ভিউ, অরিজিনাল সিনারিও। যেমন আমরা যারা ইউনিভার্সিটির আ রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর, তাদের কথার সাথে পলিটিশিয়ানদেরকে যদি বলেন, বলব যে উনি কি বোঝে? অথবা যারা আমরা ধরেন রিসার্চার তাদের সাথে যদি আপনি ব্যাংকারদেরকে গিয়ে জিজ্ঞেস করেন, বলব যে উনি কি বোঝে? এই ধরনের একটা বিষয় হয়ে যাবে যে আপনারা তো বিজনেস করেন, আপনারা বুঝবেন কি? ইসলামিক ব্যাংকগুলো শরিয়া বোর্ডকে নিয়ে যদি আপনি বলেন, ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডে যারা বসে আছে ওনারা অনেক বড়, বড় মাওলানা, কোন সন্দেহ নেই। কিন্তু with due respect them, most of them, they are not very much knowledgeable about what is Islamic finance and what is the really Maqasid Sharia and how can they produce and what is the context of Islamic economics. They don't know. They only for know what is the financing, or they just know only for what is the fiqh, what is the Quran and Sunnah. So that's all. So, but that this not can be working for total Islamic finance. Real scenarios problem তারা জানে না। তো এইজন্য যেটা বিষয় হলো সেটা আমাদের রিয়াল ওয়ার্ল্ড এর বিষয়টা আমাদের জানতে হবে। সেটা নিয়ে যখন আমি একটা কোনো পলিসি এপ্লাই করব সেটা অ্যাপ্রুভড হবে এবং সেটা তখন রিসার্চ হবে। তাহলে একটা রিসার্চের ৩ টা জিনিসকে কম্বিনেশন করবে। যেমন আমি এখন এখানে কাজ করি স্ট্যাটিস্টিক্স কানাডাকে, যেটা ফেডারেল গভর্নমেন্ট অফ কানাডার কাজ। তো এখানে তারা মূলত যে বিষয়টা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, তারা দেখে কোনো একটা রিসার্চ এটা আসলে অরিজিনালি প্রবলেম কিনা এবং এই প্রবলেমের অরিজিনাল সলিউশনটা কি? এটা দিয়ে আসলে মানুষের দরকার আছে কিনা। যদি এটা খুব বেশি নেসেসারি না হয় তাহলে এটা তারা রিসার্চ হিসেবে অ্যাপ্রুভ করে না। যে আপনি এমন একটা জিনিস নিয়ে কাজ করতেছেন না যেটা দেশের খুব বেশি হিউম্যান ওরিয়েন্টেড না বা যেটা খুব বেশি ইমপ্যাক্টফুল না। এজন্য সে ইমপ্যাক্টফুল হতে হবে। তাহলে এই ৩ টা জিনিস আমাদেরকে রাখতে হবে। ওকে? এখন কি টার্ম? যদি একটা রিসার্চ এ যাই সেখানে আমাদের কিছু টার্ম এবং টার্মিনোলজি ইউস করতে হয়। যদি একটা হচ্ছে হাইপোথিসিস, এটা কোয়ান্টিটেটিভ রিসার্চ এ আসে। এরপরে একটা কনসেপ্ট, এই কনসেপ্ট নিয়ে বহুত কথা বলছি। এটা কোন আ ওয়েতে বা কোন কনস্ট্যান্ট এ আমি কাজটা করতেছি, এটার ডিরেক্ট মেজারমেন্ট কনসেপ্টটা কি হবে, এটা কোন ভেরিয়েবল আসবে, তার এটার রিলায়েবিলিটি কিভাবে হবে এবং ভ্যালিডেশন কি হবে, এগুলো একটা রিসার্চ এর কি টার্ম হিসেবে ব্যবহার বা এই জাস্ট এই শব্দগুলো এজন্য বলছি আপনি এগুলো বারবার শুনবেন এজন্য। ওকে। দেন আমরা যদি পজিটিভ রিসার্চ এ যাই, যে পজিটিভিস্ট এবং পোস্ট পজিটিভ ২ টা অপশনে হয় কোয়ালিটেটিভ রিসার্চ। তাহলে ১ম এ এখানে হয় একটা প্রবলেম থেকে লিটারেচার রিভিউ, দেন আমরা হাইপোথিসিস ডেভেলপ করি। হাইপোথিসিস ডেভেলপ থেকে আমরা মেথড এ যাই, দেন আমরা রেজাল্টে আসি। ওকে। তো আমার মনে হয় আমরা এই পর্যন্ত আজকে শেষ করি। আমাদের যেহেতু আগামীকালকে ক্লাস আছে আমরা এখান থেকে ইনশাআল্লাহ আগামীকালকেরটা শুরু করব। এটা শেষ করে আমরা কোয়ান্টিটেটিভ আলোচনা করব। আপনাদের আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমরা কোয়েশ্চেন আনসারিং এ শেষ যেতে পারি আরকি। জি ভাই, শুকরিয়া। সো আমার ভাই আপনার কাছে রিকোয়েস্ট, আগামীকাল যদি একটু আপনি রিয়াল যেগুলো আ আর্টিকেল আছে সেখান থেকে যদি একটু প্রত্যেকটা সেকশন একটু ভাইদেরকে দেখিয়ে দিতেন তাহলে মনে হয় ভাইয়েরা ১০-১৫ ওকে, মিনিট যদি দেখিয়ে দেন তাহলে ভাইয়েরা ভালো মানে প্র্যাকটিক্যাল বুঝবে আরকি। অনেক সময় থিওরিটিক্যাল আলোচনা করলে অনেক সময় বুঝে না। এজন্য আমাদের কাছে আবার প্র্যাকটিক্যাল আর্টিকেল চাই অথবা ভালো পেপার চাই। এটা। ওকে। তো আপনি যদি একটু বুঝায় দিতেন তাহলে ভালো হবে নেক্সট। আর আজকে নিশ্চয়ই। যদি আপনাদের কারো কোয়েশ্চেন থাকে তাহলে প্লিজ হ্যান্ড রাইজ করবেন। জি, আর প্রিয় ভাইরা লাস্টে কিছু আপনাদের ঘোষণা আছে। প্লিজ আপনারা কেউ লিভ নিবেন না।
দয়া করে থাকবেন যাতে আবার পার্সোনালি নক না দেওয়া লাগে। জি, আব্দুল হাকিম ভাই প্লিজ রেইজ ইউর প্লিজ আস্ক ইউর কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম। আমাদের একটা মনোগ্রাফ দিয়েছে। ওই মনোগ্রাফে আমার বিষয় হলো বিসিএস এর সাথে বেকারত্বের সম্পর্ক কি? তো এই বিষয়ে আমি একটা থিওরির সাথে আমার এই রিসার্চটা কানেক্ট করতে হবে। এই থিওরিটা আমরা আসলে খুঁজে পাবো কোথা থেকে? বা মানে আমার এই থিওরির সাথে যাচ্ছে কিনা কিংবা এইগুলো আমরা বুঝবো কিভাবে? আপনার এটার মূল ডিসিপ্লিনটা কি? এডুকেশন? আমার মূল বিষয়টা হলো যে আমি সমাজবিজ্ঞানের ছাত্র। আর মূল বিষয় হলো যে সোশ্যাল সায়েন্সের। একজন মানুষ কিভাবে বেকারে পরিণত হচ্ছে। মানে এত সময় সে ওখানে ব্যয় করতেছে, সে কোনো স্কিল শিখতেছে। আচ্ছা। এই বিষয়টা আমি দেখাতে চাচ্ছি। আপনি সোশ্যাল সায়েন্সের বেসিক থিওরি গুলো একটু দেখেন। বেসিক যে থিওরি গুলো, বেসিক থিওরি গুলো একটু দেখেন। তাইলে আপনি দেখবেন সোশ্যাল সায়েন্সের এই কোন থিওরি গুলো নিয়ে কাজ করে এবং আপনি যে কাজটা করতেছেন এইটা কোন থিওরির সাথে ম্যাচ হচ্ছে বা কোন থিওরির সাথে এটা কতটুকু ম্যাচ হচ্ছে। আপনি জাস্ট গুগল সার্চ দেন অথবা ChatGPT কে একটু বলেন যে আমি আপনার মেইন বিষয়টা নিয়ে দিয়ে দেখবেন যে অনেকগুলো থিওরি আপনার সেও সাজেস্ট করবে আশা করি ইনশাআল্লাহ। এর সাথে একটু আপনাদেরকে এটা বলে রাখি আরকি, চ্যাট জিপিটি কে ব্লাইন্ডলি কেউ বিলিভ করেন না। ওর হ্যাঁ, আমাদের ভাই ইনফরমেশন অলরেডি আমাদের সে যে হাউ যথেষ্ট টু ইউজ ঝামেলা আছে আর কি। টেকনোলজিক্যাল টুলস এটার ক্লাস হয়ে গেছে এবং ChatGPT ওখানে একটা ইস্যু ছিল। সো আমাদের ভাইও বলছে যে আপনার এথিক্যাল ইস্যু আনএথিক্যাল ইস্যু বা কিভাবে ChatGPT থেকে বেনিফিট নিবেন কি নিবেন না। এবং আর্লি ক্যারিয়ার রিসার্চার হিসেবে কতটুকু আপনার ChatGPT ইউজ করা উচিত সে বিষয়গুলো আর কি আমাদের ভাইদেরকে বলা হয়েছে। সো আশা করি সফলতার সাথী হিসেবে সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন জি। জি, ইনশাআল্লাহ। যে মাসুদ ভাই প্লিজ। ভাই ওই প্রিজমা ফ্রেমওয়ার্ক একটু বলবেন। প্রিজমা Sorry? ফ্রেমওয়ার্ক। প্রিজমা ফ্রেমওয়ার্ক। আচ্ছা, প্রিজমা ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা এখনো মনে হয় আলোচনাতে আসিনি আরকি। ওটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ডিটেইলস আলোচনা করব। থ্যাংক ইউ। যে এমডি কাফি ভাই প্লিজ। এমডি কাফি ভাই আপনাকে আনমিউট করতে হবে প্লিজ।